Okay, so welcome to financial reporting class. So maybe আমরা আজকে 4 নম্বর ক্লাসে আছি and if I'm not wrong আমাদের অলরেডি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক রেগুলেটরি ফ্রেমওয়ার্ক গত ক্লাসে আমরা কমপ্লিট করেছি along with the question practice আমরা এক্সাম কিট থেকে সাইড বাই সাইড কোয়েশ্চেন গুলো করে যাচ্ছি and কিছু কোয়েশ্চেন হয়তো বা আপনাদেরকে আমরা হোমওয়ার্ক করার জন্য মানে দেওয়া হয় যেটা একটা হোমওয়ার্ক মনে হয় লাস্ট ক্লাস আমার ভুল না হয়ে থাকতে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কের একটা সেকশন বি এর কোয়েশ্চেন হোমওয়ার্ক ছিল। একটু আমাকে কমেন্টে মানে কমেন্ট সেকশনে একটু জানান চ্যাট বক্সে যে এই হোমওয়ার্কটা আপনারা এনিওয়ান যারা করেছেন মানে অর করেন নাই, ইয়েস অর নো। হোমওয়ার্ক করেছেন, ইয়েস, করেন নাই, নো, প্লিজ। আমি এখনো দেখতে পাচ্ছি না কোনো রেসপন্স। হুম, ওকে, ইয়া, সেফিন, আপনি কি আজকে ফার্স্ট ক্লাস করছেন? সালাম জি স্যার। ওকে ওকে, সো আপনি একটু ক্লাসের পরে আমাকে তাহলে নক দেন। আপনার সাথে একটু কথা বলে আমরা হয়তো বা রিক্যাপ করি, বিকজ আমরা একটা টপিক অলরেডি শেষ করেছি। নো, 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 নো। কেন নো? এটা তো এখন শাস্তি হওয়া উচিত আপনাদের। মানে স্যার কোশ্চেন গুলো দেখেছিলাম ওই আগে যেটা পড়েছিলাম কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা হ্যাঁ, কোশ্চেন গুলো দেখেছিলাম। দেখার পর দেখা গিয়েছে স্যার আমরা যেরকম ভাবে পড়েছি, হুম, হ্যাঁ মানে আমার ক্ষেত্রে আমার পার্সোনাল ইয়েটা হুম, বলছি, হুম। অন্যদের ক্ষেত্রে হয়তো দেখা গিয়েছে ওনারা না হয়তো আরো আপনি, ভালোভাবে ইয়ে হ্যাঁ, করেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি বুঝতে আমারটা পারছি, নিয়ে কারণ আপনি হয়তো বা লাস্ট ক্লাসের প্র্যাকটিস গুলোতে তো ছিলেন না। সো না না স্যার আমি ছিলাম না। তো তো সেই জায়গাটা তারপর থেকে আমি একটু চ্যালেঞ্জ ফেস করবেন হয়তো বা। জি জি ভালো চ্যালেঞ্জ ফেস করছি এক, আর পাশাপাশি কোশ্চেন গুলো দেখা গিয়েছে মানে আমরা যেমন গদ বাঁধা একটা নিয়মে আমি যেভাবে পড়েছিলাম, হুম, মানে আগের যে ফলো হুম, আপে পড়েছিলাম, হুম, হুম। কোশ্চেন গুলো আমি দেখেছি যেটা বিপিপি থেকে মানে খুবই ট্রিকি। রাইট, যে যদি আমি মূল রাইট, জিস্ট পয়েন্টটা আমি না ধরতে পারি, দেখা গিয়েছে আমি রাইট, কোনোটাই তেমন ভাবে রাইট, ক্যাচ আপ রাইট, করতে পারছিলাম না। রাইট, মানে আমার রাইট। ক্ষেত্রে এটা আমি ফেস করেছি আর কি। না, এটা আমি দেখা এটা গিয়েছে এটা আমি এগ্রি বি আপনার সাথে, সম্পূর্ণ বি এগ্রি। সেকশনে 15 থেকে 19 বা এই ধরনের ইয়ে ছিল। হুম, তো দেখেছিলাম যে এটা দুটা হয়তো স্যার আমি পেরেছি আর কি, যার কারণে আচ্ছা, দেখি বাকি কোশ্চেন গুলো আমি বুঝতেছি না এই ওকে, টাইপের। তো আবার কিছু কোশ্চেন ক্যালকুলেশন একটা মনে হয় ইয়ে ছিল, ওকে, সেগুলো স্যার আমার পারি নেই ওকে। আর কি স্যার। এমনি দুটা পেরেছিলাম, মানে বুঝেছি আর কি। এর মধ্যে আবার একটা রং, মানে যেটা আনসার করেছিলাম একটা রং হয়েছে। তো এটি হওয়ার কথা, এবং আমরা গত ক্লাসে এই চ্যালেঞ্জ গুলাই ফেস করে এবং ওভারকাম করার ট্রাই করেছি, কিভাবে সলভ করতে হয় সেটা আমরা টেকনিক গুলো নিয়ে কথা বলছি। সো ইফ ইউ জাস্ট লাস্ট ক্লাসের রেকর্ডিংটা দেখে নিলেন এন্ড অফকোর্স ইউ গাইজ শুড নো যে বিপিপি এক্সাম কিটের শেষের দিকে আনসার গুলো থাকে, ইউ ক্যান চেক আনসার, বাট একটা জিনিস কখনোই আমরা করব না, যেটা আপনাদেরকে আমি হয়তো বা আমার কোন একটা ক্লাসে আমি আই ডোন্ট নো বলেছি কিনা, যে কখনোই কোয়েশ্চেন সলভ করার সময় আগে আনসার দেখবো না। এটা এটা ভুলেও দেখবো না। আগে আমরা সবসময় ট্রাই করব কোয়েশ্চেনটা আগে আনসার করতে, মানে আগে কোয়েশ্চেনটা ভালো করে দেখতে। কোয়েশ্চেনটা দেখার পর যদি আমার মনে হয় যে না আমি আনসারটা হয় মানে আনসারটা হলো কিনা, মানে আনসারটা হয়েছে কিনা, এটা চেক করার জন্য, মানে আনসার করার পরে আমি চেক করতে পারি আমার আনসারের সাথে, মানে আমি অফকোর্স কোয়েশ্চেন সলভ করার আগে মানে কখনোই আমরা আনসারটা দেখবো না। এটা মানে হচ্ছে, এটা করা মানে হচ্ছে নিজের পায়ে নিজে কোড়াল দেওয়া, কোড়াল মারা। সো এই কাজটা ভুলেও করা যাবে না। সো এই ট্র্যাপে আমরা যদি কেউ পড়েও যাই, অনেক সময় এরকম মনে হবে যে একটু আনসারটা দেখেই নেই কি বলছে, তারপরে আমরা হয়তো বা বুঝে যাই, বাট ইটস এ ট্র্যাপ। আপনি আনসার দেখলে সারা জীবনই বুঝতে পারবেন, এবং আপনি এক্সামে ওই 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 মাইন্ডসেটটা চলে আসবে আপনার মধ্যে যে আহ আনসারটা কোথায়, আনসারটা কোথায়, আনসারটা পাবেন কিনা। সো তখন ব্রেনটা খুব একটা কাজ করতে চায় না। সো ইউ হ্যাভ টু প্লে উইথ ইউর, মানে এই মাইন্ডসেট এর যে ট্র্যাপটা সেটার সাথে। সো সামারি যদি আমি বলি শর্ট ওয়েতে, কখনোই কোয়েশ্চেন সলভ করার সময় আগে আনসার দেখবেন না, নেভার এভার। সো সেই ক্ষেত্রে আমরা আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি যে হোমওয়ার্ক গুলো আপনাদেরকে দিব, হোমওয়ার্ক গুলো যেন একটু কাইন্ডলি আমরা বাসায় ট্রাই করি, বিকজ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। মানে এটা আপনারা যদি এখনই না করে যান, দেখবেন ইন ফিউচারে এটা পাইল আপ হয়ে যাচ্ছে, এবং মেবি
আফটার টুডেজ ক্লাস এটা আরেকটা চ্যাপ্টার জমে যাবে। সো এইভাবে আপনারা আসলে রিক্যাপ করতে গেলে একটু চ্যালেঞ্জ ফেস করবেন। ইয়াস, হাসান ভাই। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোয়েরি ছিল যে যেমন আমি কাপলানের যে ইয়াটা মানে কাপলানটা বলেছিলেন একটু ফলো করার জন্য। তো হুম। কাপলানের থেকে আমি কিছু আপনি যেগুলো পড়িয়েছিলেন ওইটা দেখলাম যে অনেক বেশ ডিটেলস এক, আর দেখা গিয়েছে অনেকগুলো সেগমেন্ট আবার আলাদা আলাদা আরো এক্সেস দেওয়া আছে। হুম। তো এক্ষেত্রে কি স্যার মানে আপনি যেই টপিকগুলো শুধু ধরেছিলেন শুধু ওইটাই কি কাপলান থেকে আমি ডিটেলসে যাব, নাকি যেগুলো বাকিগুলো দিয়েছে দেখতেছি অনেক না, এক্সেস আমি তো আমি যেগুলো দিয়েছেন, আপনাকে কভার করছি সেটা করলেই এনাফ, মোর দেন এনাফ। সেটা শুধু কাপলান থেকে ডিটেলসটা দেখে নেব? রাইট। ওকে, থ্যাংক ইউ স্যার। সো আমি একটু ব্যাক করি আমাদের টপিকে। গত ক্লাসে আমরা ঠিক IS2 ইনভেন্টরি এটা নিয়ে কথা বলেছিলাম। আমি যদি ভুল না করে থাকি, ইনভেন্টরি আমরা ডেফিনেশন দিয়ে শুরু করেছিলাম যে ইনভেন্টরি বলতে আমরা কি বুঝি। ইনভেন্টরি মানে হচ্ছে যেটা আমার হেল্প ফর রিসেল ইন অর্ডিনারি কোর্স অফ বিজনেস, মানে যেটাকে আমরা আমাদের অর্ডিনারি কোর্স অফ বিজনেসে মানে আমার ডে টু ডে বিজনেসে আমরা সেল করার পারপাসে হেল্প করি, মানে আমি স্টোর করে রাখি, অথবা আমি আমার কোনো একটা প্রোডাকশন পারপাসে যেটাকে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে থাকি, অর র মেটেরিয়াল যেটা আমি অ্যাকচুয়ালি ইউজ করে আমার প্রোডাকশনটা করব এবং ফাইনালি এটাকে আমরা আমাদের ফিনিশ গুডস আকারে সেল করব, অথবা আমি সার্ভিস আকারে এটাকে আসলে প্রোভাইড করব। সো যেই তিনটা ফর্মই হোক না কেন, আমরা আমাদের ইনভেন্টরিটাকে সবসময় মনে রাখবো ইট হ্যাজ টু বি হেল্প ফর রিসেল, যেটা আমার বিজনেসের অর্ডিনারি কোর্স অফ অ্যাক্টিভিটি, যেটা আমি আপনাদেরকে গত ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম যে সে ফার্নিচারের যদি কোনো একটা কোম্পানি থাকে, সে হাতিলের জন্য ফার্নিচার বানানো অথবা ফার্নিচার কিনে বিক্রি করাটাই হচ্ছে তার অর্ডিনারি কোর্স অফ বিজনেস। এবং সেই ক্ষেত্রে হাতিল যে ফার্নিচার গুলো কিনে আনে সেটা কিন্তু তার ইনভেন্টরি হিসাবে ট্রিট হয়, IS2 হিসাবে তাকে আমরা ট্রিট করে থাকি। বাট এই ফার্নিচার গুলাই যদি অন্য কোনো অর্গানাইজেশন সাচ এস LCBS তারা যদি তাদের বিজনেসের অপারেশনের জন্য অথবা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যদি এই ফার্নিচার গুলো আসলে পারচেস করে, যেটা অ্যাকচুয়ালি তার সার্ভিস প্রোভাইডের জন্য হেল্প হয়, সো সেই ক্ষেত্রে কিন্তু এটা তার জন্য আর ইনভেন্টরি হবে না। বিকজ অফকোর্স LCBS ঢাকা ফার্নিচার সেল করে না, দে প্রোভাইড টিউশন অর ট্রেনিং অর লার্নিং পার্টনার যদি আমরা বলি। সো সেই ক্ষেত্রে LCBS এর জন্য এই অ্যাসেট গুলো ফার্নিচার অ্যান্ড পিকচার্স গুলোকে কিন্তু আমরা অ্যাসেট হিসেবে ট্রিট করব। এবং এই এই যে কথাটা আমরা বললাম মানে নন কারেন্ট অ্যাসেট হিসেবে ট্রিট করব, এই কথাটাই আমরা গত ক্লাসে দেখেন আপনাদেরকে একটা টেবিলের মাধ্যমে এই জিনিসটা বলেছিলাম যে যেটা আমরা রিসেল করার পারপাসে পারচেস করব অথবা প্রডিউস করব সেটাকে আমরা ইনভেন্টরি হিসেবে ট্রিট করব। আর যেটা আমরা লং টার্ম ইউজ করার পারপাসে আমি পারচেস করছি অর প্রডিউস করছি কনস্ট্রাক্ট করছি সেটাকে আমরা নন কারেন্ট অ্যাসেট, দ্যাট ইজ আ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসেবে ট্রিট করব। যেটার জন্য আমাকে আলাদা করে IS16 একটা ইনফরমেশন এখানে আমরা দিলাম যে আমরা IS16 হয়তো বা এটা নিয়ে কথা বলবো যখন আমরা ইভেন নন কারেন্ট অ্যাসেট আর আরো IS আছে সেখানে আমরা হয়তো বা এটা নিয়ে ডিটেলস এ কথা বলবো। যেহেতু আমরা ইনভেন্টরি নিয়ে কথা বলছি, সেই জায়গাটাতে আমরা ইনভেন্টরির কিছু বেসিক প্রিভিয়াস যে জিনিসগুলো ছিল যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য দরকার সেগুলো আমরা গো থ্রু করেছি। ইফ আই এম নট রং, যে আমরা আমাদের এই ইনভেন্টরি গুলো পারচেস করলে কিভাবে আমরা ট্রিট করব, এবং পারচেস করার পর যদি পারচেস রিটার্ন হয় মানে যদি আমি অ্যাকচুয়ালি রিটার্নটা পাঠাই তাহলে এটার অ্যাকাউন্টিং এন্ট্রিটা আমরা কিভাবে দিব, এন্ড পরবর্তীতে যখন আমি ইনভেন্টরি গুলা সেল করব, সেল করলে সেটার অ্যাকাউন্টিং এন্ট্রি আমি কিভাবে পোস্ট করব, এবং সেই সেল গুলা যদি আবার সেখান থেকে কোনো রিটার্ন চলে আসে সেটা যদি আমরা এখানে দেখানোর ট্রাই করেছি যে সেটার এন্ট্রিটা কিভাবে হবে। ফাইনালি আপনাদের এই কনফার্মেশনটা আমি বলেছিলাম যে বছর শেষে আমার ওয়্যার হাউসে যেটুকু ইনভেন্টরি আনসোল্ড থেকে যাচ্ছে, আনসোল্ড ফিনিশড গুডস যেটাকে আমরা বলছি সেটাকে আমরা বলি ক্লোজিং ইনভেন্টরি। সো এই যে আমরা ক্লোজিং ইনভেন্টরি কথাটা বলছি, এবং আমরা জানি আমরা আমাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে একটা ইনভেন্টরি হিসেবে কারেন্ট অ্যাসেটের আন্ডারে একটা আইটেম আমরা রেকর্ড করি, রেকগনাইজ করি। এই যে আমরা ইনভেন্টরি হিসেবে আমরা যেই আইটেমটা রেকগনাইজ করছি আন্ডার কারেন্ট অ্যাসেট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে, সেটাই বেসিক্যালি এই ক্লোজিং ইনভেন্টরি। তো এখানে খেয়াল করেন আমরা এখান থেকে একটা অ্যামাউন্ট দেখলাম যে ইনভেন্টরি এন্ড অফ দ্য ইয়ার কত ইউনিট রয়ে গেছে। সো
অ্যাট এন্ড অফ দ্য ইয়ার আমার ক্লোজিং ইনভেন্টরি রয়ে গেছে 1950 ইউনিট। সো এটা বেসিক্যালি ইউনিট, বাট আমরা একটা জিনিস তো সবাই জানি যে এটা আমাকে মেজার করতে হবে মানি দিয়ে, ইট শুড বি মেজার্ড বাই মানি। তার মানে এই 1950-এর ভ্যালুয়েশনটা কি হবে, দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওভার হিয়ার। সো আমাকে এটা ভালো করে ডিটারমাইন করতে হবে যে আমি আমার এই যে ক্লোজিং ইনভেন্টরি বলছি 1950 ইউনিট, এই 1950 ইউনিটের ভ্যালুয়েশন, অ্যামাউন্ট, মেজারমেন্টটা কি হবে। সো এই জায়গাটাই হচ্ছে আমার IS2 এর মেইন এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা থেকে আমরা এক্সাম কিটা যখন আমরা প্র্যাকটিসে যখন যাব, উই উইল সি যে এই পার্টিকুলার এই ফর্মুলা থেকে আপনার ম্যাক্সিমাম কোয়েশ্চেনের সলিউশন আপনারা পাবেন। এবং ইউ উইল জাস্ট নিড টু ক্যালকুলেট এই এই ডিফারেন্সটা, যে অ্যাকচুয়ালি আমি আমার ক্লোজিং ইনভেন্টরি হিসাবে কত টাকা ভ্যালু দেখাবো এবং আমার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুয়েশনটা কত হবে। অলওয়েজ এটা আমাদের, আপনি ইউ ক্যান মেমোরাইজ ইট, ইউ ক্যান রিমেম্বার ইট, অর আপনি যেভাবেই আপনার মনে রাখার ট্রাই করেন না কেন, এই কথাটা কখনোই ভুলা যাবে না। এই যে কথাটা আমি আপনাকে মার্ক করে রাখছি, অ্যাকর্ডিং টু IS2 ক্লোজিং ইনভেন্টরি শুড বি ভ্যালুড অ্যাট, খেয়াল করেন, শুড বি ভ্যালুড অ্যাট লোয়ার অফ। সো তার মানে আমার নিচের যে দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালুর মধ্যে যেটা লোয়ার, তাহলে কি কি ভ্যালু, একটা হচ্ছে কস্ট যেটা অলরেডি ইনকার্ড, মানে যেটা অলরেডি আপনি জানেন যে কত টাকা আপনি কস্ট ইনকার করেছেন, মানে আইদার এটা আপনার প্রোডাকশন কস্ট অর পারচেস কস্ট। সো এইটাও আমি বলেছিলাম গত ক্লাসে যে যদি এটা আপনার হোলসেল বিজনেস হয়, মানে রিটেইল হয়, যে আপনি আলটিমেটলি হচ্ছে জাস্ট মার্চেন্ডাইজিং, আপনি কিনে বিক্রি করে দেন, তখন এটা আপনার জন্য পারচেস কস্টটাই হচ্ছে কস্ট। আর যদি এটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয়, তখন আপনার জন্য এটার জন্য অ্যাকচুয়ালি কনসিডার করতে হবে প্রোডাকশন কস্ট। এন্ড প্রোডাকশন কস্ট মিনস, যেটা আপনারা অনেকেই হয়তো বা জানেন, প্রোডাকশন কস্ট মানে হচ্ছে, আমি যদি একটু জাস্ট ফর্মুলাটা লিখে দিই, প্রোডাকশন কস্ট ইজ ইকুয়াল টু পারচেজ কস্ট প্লাস কনভার্সন কস্ট। মানে কনভার্সন কস্ট বলতে আমরা যেটা বুঝি যে আমি আমার এই র মেটেরিয়াল পারচেস করার পর থেকে এটাকে ফিনিশড গুডসে কনভার্ট করতে আমার যত টাকা প্রোডাকশন রিলেটেড কস্ট হয়েছে, সেই কস্টটাকে আমরা বলছি কনভার্সন কস্ট। এবং আমরা একটু পরেই একটা লিস্ট দেখব যে এই যে আমরা কস্ট কম্পোনেন্ট বলছি, এই কস্ট কম্পোনেন্টের মধ্যে আমি কোন কস্টগুলা ইনক্লুড করতে পারবো, যেটা আমি বললাম যে আমার প্রোডাকশন রিলেটেড যে কস্ট, লাইক ডিরেক্ট প্রোডাকশন, ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার কস্ট, এনি আদার প্রোডাকশন যেটা আমার রিলেটেড টু ইনভেন্টরি, যেটা আমি আমার বিজনেসের এই ইনভেন্টরিটাকে কারেন্ট ফিনিশ গুডসে আনতে আমার যে খরচটা হয়েছে। সো এটার একটা লিস্ট আমরা একটু পরেই দেখবো। সেখান থেকে ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড যে আসলে কোন কস্ট গুলো আমরা ইনক্লুড করতে পারবো, মানে কনসিডার করতে পারবো, এবং কোন কস্ট গুলোকে আমরা কনসিডারেশনে রাখতে পারবো না অ্যাজ পার IS2। এন্ড কস্ট নিয়ে আমরা যখন কথা বললাম, আমরা দুইটা কম্পোনেন্টের কথা বলেছি, যে এই IS2 অনুযায়ী আমার ইনভেন্টরি ভ্যালুয়েশনটা হবে লোয়ার অফ কস্ট অ্যান্ড NRV। NRV বলতে আমরা যেটা বুঝি, আমি ওই ইনভেন্টরিটা, মানে যে ইনভেন্টরিটা আমি ভ্যালুয়েশন করছি, যে 1950 ইউনিট, সেইটা সেল করে এস্টিমেটেড আমি নেট কত টাকা রিসিভ করব, নেট, আমি আবারও বলছি, নেট রিয়েলাইজেবল ভ্যালু। সো আমি আমার ওই ইনভেন্টরি, এই 1950 ইনভেন্টরি সেল করে আমি নেক্সট ইয়ারে নেট কত টাকা রিসিভ করতে পারবো, রিয়েলাইজ করতে পারবো, রেকগনাইজ করতে পারবো, সেটাকে আমরা বলছি নেট রিয়েলাইজেবল ভ্যালু, NRV, নেট রিয়েলাইজেবল ভ্যালু। এখানে একটা জিনিস আমি একটু আপনাদেরকে হিন্টস অথবা একটু পয়েন্ট আউট করেই দিই, অনেকে আপনারা হয়তো বা এই জায়গাটাতে এটার কাছাকাছি আরো কিছু ভ্যালুর টার্ম আপনারা হয়তো বা দেখবেন। একটা থাকবে নেট বুক ভ্যালু, NBV, একটা থাকবে নেট প্রেজেন্ট ভ্যালু, NPV। এগুলা কিন্তু আলাদা আলাদা জিনিস। সো নেট রিয়েলাইজেবল ভ্যালু, ইটস আ সেপারেট থিং, নেট বুক ভ্যালু, ইটস আ ডিফারেন্ট থিং, নেট প্রেজেন্ট ভ্যালু, ইটস আ ডিফারেন্ট থিং। সো এইগুলোর মধ্যে মিলানো যাবে না। সো নেট রিয়েলাইজেবল ভ্যালু মানে সিম্পলি যদি আমি বলি, আমার এই ইনভেন্টরি সেল করার থেকে আর সেল করে আমি নেট কত টাকা পাবো। তার মানে সেই ক্ষেত্রে আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে যে আমার এস্টিমেটেড সেলিং প্রাইস, মানে আমি এই ইনভেন্টরিটা তো নেক্সট ইয়ারে সেল করব। সো সেই ক্ষেত্রে আমি ধরলাম যে আমি এখানে জাস্ট একটা অ্যাপারেন্টলি একটু
হাইপোথেটিক্যালি আমি বলছি যে আমার ইনভেন্টরির কস্ট হচ্ছে সে $80, জাস্ট হাইপোথেটিক্যালি আমরা বলছি। আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু মানে এস্টিমেটেড সেলিং প্রাইস আমি বলছি $130, লেস কস্ট টু কমপ্লিট দ্য ইনভেন্টরি, মানে আমার ওই ইনভেন্টরিটা হয়তো বা মডিফাই করতে, রিমেইনিং পোর্শন কমপ্লিট করতে আরো হয়তো বা $10 লাগবে, তার মানে এটাও আমাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আমি আমার এই ইনভেন্টরিটা সেল করার জন্য যদি কোনো ডিরেক্ট সেলিং এক্সপেন্স থাকে, লাইক কোনো কমিশন থাকলো, কোনো ডিস্ট্রিবিউশন কস্ট থাকলো, এরকম যদি কোনো কিছু থাকে সেটাও আমরা এখান থেকে বাদ দিব। বাদ দেওয়ার পর আমার যে নেট রিয়েলাইজেবল ভ্যালুটা হবে, তাহলে নেট রিয়েলাইজেবল ভ্যালুটা এখানে কত? 130। সেখান থেকে আমরা $10 অ্যাজ এ কস্ট টু কমপ্লিট মাইনাস করলাম, দেন $10 আমরা সেলিং এক্সপেন্স হিসেবে মাইনাস করলাম, তাহলে আমার টোটাল নেট রিয়েলাইজেবল ভ্যালু দাঁড়ালো হচ্ছে $110। এই যে আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু $110 এবং কস্ট হচ্ছে আমার $80, তাহলে অ্যাজ পার IS2 আমি কোন ভ্যালুতে আমার এই ইনভেন্টরি গুলো ভ্যালুয়েশন করব? জাস্ট আমরা যদি ফর্মুলা অনুযায়ী চিন্তা করি, তাহলে আমি কোন ভ্যালুটা কনসিডার করব টু ভ্যালু আওয়ার ক্লোজিং ইনভেন্টরি? যেহেতু স্যার লোয়ার কস্ট অনুযায়ী, তাহলে আমরা 80 যেটা আছে এটাতে যাব কস্ট। ওকে, সো উই শুড কনসিডার the cost amount which is 80, right? And আমি যদি আপনাকে একটু জাস্ট মানে প্র্যাকটিক্যালি বলি অর ইন জেনারেল বলি, ইউজুয়ালি বলি, জেনারেলি কিন্তু আপনি খেয়াল করেন মানে জাস্ট কমন সেন্সটা যদি আপনি অ্যাপ্লাই করেন একটা আইটেমের মানে একটা ইনভেন্টরির ক্ষেত্রে, মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমার কস্ট এবং এনআরভির মধ্যে এনআরভিটাই বেশি হবে, কস্টটাই কম হবে। দ্যাট ইজ দ্য কমন ফ্যাক্টর অর কমন, আমি যদি বলি ক্যালকুলেশন। কেননা আপনি ইউজুয়ালি ইনভেন্টরি কখনো লসে সেল করার কথা না, কারণ আপনি ইনভেন্টরি তো আর লসে সেল করবেন না, তাহলে তার আপনার বিজনেসটা অপারেট হবে না। বাট দ্যাট ডাজন্ট মিন এটা কখনো এনআরভিটা লোয়ার হইতে পারে না। এনআরভিটাও লোয়ার হতে পারে বিলো কস্ট, তখন আমাকে ওই এনআরভিটাই কনসিডার করতে হবে, আমার ইনভেন্টরি রেকর্ডটা তখন এনআরভিতেই করতে হবে। তো আমাকে তখন কস্ট থেকে আরো কমাই দিতে হবে অ্যামাউন্টটা। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমার ইনভেন্টরি ভ্যালু। আমি যদি বলি মানে কস্টের থেকে এনআরভি আরো কম, সো আই হ্যাভ টু অ্যাডজাস্ট দ্যাট এনআরভি অ্যাজ ওয়েল। সো এই হচ্ছে এখানে কথা। বাট এখানে আবার একটা ছোট প্রশ্ন আছে আপনাদের প্রতি। আহ, এই যে আমরা ফর্মুলাটার মধ্যে একটা পয়েন্ট মার্ক করে রাখছি যে লোয়ার অফ, কেউ আমাকে একটু বলতে পারেন যে IS2 এইটা কেন লোয়ার অফ আমাকে অ্যালাউ করছে, মানে কেন এখানে আমার লোয়ার অফ এর বারটা সেট করে দেওয়া হচ্ছে? এটা তো হায়ার অফও হতে পারতো, মানে দুইটার মধ্যে যেটা হায়ার সেটাকে আমরা ইনভেন্টরি ভ্যালুয়েশন হিসেবে কনসিডার করতে পারতাম, কেন লোয়ার? এনিওয়ান? কেউ আমাকে একটু যদি হেল্প করতে চান প্লিজ। কেউ আমাকে হেল্প করতে চাচ্ছে না কেন? কনজারভেটিজমের সেন্স থেকে কি এটা করছি আমরা? ভেরি ভেরি ওয়েল ডান। কনজারভেটিজম কেন মনে হলো, একটু কি বলবেন? অর কনজারভেটিভ? আমাদের যে অ্যাকাউন্টিং পড়েছিলাম তখন ওখানে ছিল যে আমরা কনজারভেটিভ সেন্স থেকে চিন্তা করে অ্যাকাউন্টিং পলিসি থেকে। ওকে ওকে ওকে, ভেরি ভেরি গুড। ওকে, সো একটু এই জায়গাটা আমরা একটু চিন্তা করি, আর এই জায়গাটা আমরা একটু কথা বলার ট্রাই করি, বিকজ এই জিনিসটা আপনাদের জানা দরকার। যখন আপনারা আনসার করবেন থিওরিটিক্যাল কোয়েশ্চেন, সেটা আপনাদেরকে একটা ভালো আইডিয়া অ্যাপ্লাই করতে হবে। সো ভেরি ভেরি গুড ইনপুট। এবং এই যে আমরা যে কথাটা বললাম কনজারভেটিজম আর কনজারভেটিভ অ্যাপ্রোচ, এইটাকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় এখন বলি হচ্ছে প্রুডেন্স কনসেপ্ট। সো কেউ যদি এটার ব্যাপারে মানে জেনে থাকেন অথবা জেনে নাও থাকেন, লেট মি এক্সপ্লেইন ইট। হয়তো বা এটা আপনাদেরকে আমি বলেছিলাম আমাদের কনসেপ্টুয়াল ফ্রেমওয়ার্কের ওই জায়গাটাতে। সো প্রুডেন্স কনসেপ্টের ব্যাপারটা কি? প্রুডেন্স ইট মিনস আ কনজারভেটিভ থিং, মানে ইটস আ নিউট্রাল থিং, মানে আই ক্যান নট বি মোর অপটিমিস্টিক, আই ক্যান নট বি মোর পেসিমিস্টিক। মানে কি, আমি আমার অ্যাসেট অর প্রফিট অর
income cannot be overstated versus liability or expense or loss cannot be understated। মানে হচ্ছে আমি আমার বিজনেসের যে কারেন্ট সিচুয়েশন পজিশন সেটা আমাকে প্রপারলি মানে রিফ্লেক্টটা দেখাতে হবে। এইখানে এই কথাটা বলার কারণ হচ্ছে আমি আমার ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু খেয়াল করেন, ক্লোজিং ইনভেন্টরি এটাকে আমরা কি হিসেবে ট্রিট করছি, এটাকে আমরা বলছি ইটস আ কারেন্ট অ্যাসেট। সো ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু যদি আমি লোয়ার অফ না বলে হায়ার অফ এখানে কনসিডার করতাম, তার মানে আমি আমার ভ্যালু দেখাতাম 110 টাকা, এন্ড সেই ক্ষেত্রে আমার অ্যাসেটের ভ্যালুটা বেশি দেখানো হতো। এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অলওয়েজ এই টেন্ডেন্সিটা রাখতো যে এনআরভি যত এস্টিমেটেড বেশি দেখানো যায়, বিকজ দ্যাট ইজ এস্টিমেটেড থিং। সো দ্যাটস ওয়াই আইএসবি দে পুটেড দ্য কন্ট্রোল ওভার হিয়ার, যে আপনি চাইলেই এখানে যে কোনো ভ্যালু সেট করতে পারবেন না, ইউ হ্যাভ টু কিপ ইট লোয়ার অফ কস্ট অ্যান্ড এনআরভি। তাহলে কেউ যদি এখানে প্রশ্নটা করে যে কেন আমরা আমাদের IS2 অনুযায়ী ইনভেন্টরি ভ্যালুয়েশনটা লোয়ার অফ কস্ট অ্যান্ড এনআরভি রাখি, দ্যাটস বিকজ অফ প্রুডেন্স কনসেপ্ট। এবং প্রুডেন্স কনসেপ্টের পারপাসটা কি, সো দ্যাট অ্যাসেট অর প্রফিট অর ইনকাম ক্যান নট বি ওভারস্টেট। মানে আমার যদি অ্যাসেট আমি যেন ওভারস্টেট না করতে পারি, প্রফিট ওভারস্টেট না করতে পারি, and on the other hand loss or liability or expense আমি যেন আন্ডারস্টেট না করতে পারি, মানে আমি যেন কম না দেখাই, বিকজ দ্যাট ইজ দ্য টেন্ডেন্সি অফ অ্যান অ্যাকাউন্টেন্ট, ম্যানিপুলেট করা, ক্রিয়েটিভ অ্যাকাউন্টিংটা করা। সো এটাকে যেন বন্ধ করা হয়, সেটার জন্যই বেসিক্যালি এই লোয়ার অফ এর ব্যাপারটা বলা। এখানে আরেকটা পয়েন্ট একটু আপনাদেরকে আমি অ্যাড করতে চাই। আপনাদের কারো কি মানে একটু আমাকে যদি হেল্প করেন, এখানে কেউ এমন কেউ আছেন যে আমাকে গ্রস প্রফিটের ফর্মুলাটা একটু বলতে পারবেন? মানে এনিওয়ান, গ্রস প্রফিটের ফর্মুলা, গ্রস প্রফিট আমরা কিভাবে ক্যালকুলেট করি? সেলস সেলস থেকে আমরা যদি আমাদের যে প্রাইম কস্ট গুলো বাদ দেই, কস্ট অফ গুডস সোল্ড যদি বাদ দেই, লেস ভেরি ভেরি গুড সে কস্ট অফ কস্ট অফ গুডস গুডস সোল্ড, অর এটাকে আমরা অনেক সময় কস্ট অফ সেলসও বলে থাকি, রাইট? সো আমি আমার বিজনেসের রেভিনিউ থেকে যদি কস্ট অফ সেলসটা বাদ দেই, সেই ক্ষেত্রে আমরা গ্রস প্রফিট পাই। নাও নাও anyone who can help me to tell me যে cost of sales or cost of goods sold এর ফর্মুলাটা কি? anyone, কারো মনে আছে কিনা, or কেউ একটু রিকল করতে পারি কিনা? তার ওপেনিং ইনভেন্টরি। কেউ হয়তো বা কমেন্ট বক্সে দিয়েছেন, আমরা একটু চেক করি। আচ্ছা, ওকে, ওভারস্টেটিং আছে, ওকে। হ্যাঁ হাসান ভাই একটু বলছিলেন আপনি, আমি একটু ভাইয়ের সাথে যদি লিখতে থাকি, ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ at purchase or production, জি right? তারপর জি জি তারপর যদি পারচেজের জন্য পারচেজ রিটার্ন বা এগুলো থাকে, এগুলো লেস হবে, সেটা ওগুলো সেটা কি তাহলে এভাবে আমরা নেট অফ পারচেজ বলে থাকি। নেট মানে পারচেজ। ওকে, নেট নেট পারচেজ। পারচেজ মানে সেখান থেকে যদি কোনো রিটার্ন থাকে সেটা আমরা এক্সপেন্স, যেটা আমরা একটু গত ক্লাসে দেখিয়েছি আপনাদেরকে। এরপর শেষ, মানে কস্ট অফ সেলস এর ফর্মুলাটা কি শেষ এখানে? না না না, এখানে এরপর ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি, হ্যাঁ Yes, ক্লোজিং ইনভেন্টরি, ভেরি গুড। বাট ক্লোজিং ইনভেন্টরি আমরা কি করি, প্লাস করি না মাইনাস করি? মাইনাস বাদ দিতে হবে। মাইনাস। লেস ক্লোজিং ইনভেন্টরি। সো ডু ইউ এগ্রি সবাই আমরা আমাদের গ্রস প্রফিটের ফর্মুলার সাথে? এই ফর্মুলাটা আমরা আমাদের সামনেও হোপফুলি অনেকবার করা হবে, বিকজ দ্যাট ইজ আওয়ার আলটিমেট অবজেক্টিভ। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করব তখন আমাকে এই ফর্মুলাটা আলটিমেটলি অ্যাপ্লাই করতেই হবে। বাট এই জায়গায় আপনাদের কারো কোনো ডিসএগ্রিমেন্ট থাকলে আমাকে বলেন। সো ইফ আই গিভ ইউ দ্য ব্রিফ যে গ্রস প্রফিট এটা বের করার আমার ফর্মুলা হচ্ছে সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। বাট এখানে কস্ট অফ গুডস সোল্ড বলতে আমরা যেটা বুঝি, আমি আমার যে গুডসটা সেল করলাম সেটা সেল করার জন্য যেটা আমার ডিরেক্ট যে কস্ট গুলো ইনকার হয়েছে সেইটাকে আমরা বলছি কস্ট অফ গুডস সোল্ড অর কস্ট অফ সেলস। এটাকে অনেক সময় আমরা সিওজিএসও বলি আর সিওএসও বলি।
তো সেই ক্ষেত্রে আমরা যখন কস্ট অফ সেলস আর কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশনটা করি, সেটার ফর্মুলাটা যেটা হয় ওপেনিং ইনভেন্টরি অ্যাট পারচেজ লেস ক্লোজিং ইনভেন্টরি। এই ফর্মুলার সাথে কারো কোনো ডিসএগ্রিমেন্ট আছে কিনা, মানে অর ডিফারেন্স কোনো নিয়ম থাকতে আমাকে বলতে পারেন এনিওয়ান? আমরা খুব বেসিক ভাবে যাচ্ছি, যদিও এত বেসিক ভাবে আসলে না গেলেও হইতো, বাট অ্যাজ আই প্রমিসড আপনাদেরকে আমি কোনো প্রকার গ্যাপ রেখে হয়তো বা দেখাবো না। মেবি ইট টেক্স টাইম বাট ইট বেটার। ওকে, যদি ডিসএগ্রিমেন্ট না থাকে আই প্রেজিউম যে আপনারা এগ্রি করেছেন আমার সাথে। আচ্ছা, এখানে আমার একটা ছোট প্রশ্ন আছে আপনাদের কাছে। ক্লোজিং ইনভেন্টরি তাহলে কি করছে আমার, মানে ক্লোজিং ইনভেন্টরি হোয়াট ইজ দ্য রিলেশনশিপ কোরিলেশনশিপ উইথ কস্ট অফ সেলস? ক্লোজিং ইনভেন্টরি এটা কি আমার কস্ট অফ সেলস কে বাড়াচ্ছে না কমাচ্ছে? ক্লোজিং ইনভেন্টরি কমাচ্ছে। কস্ট অফ সেলস কে, সো ক্লোজিং ইনভেন্টরি decreases cost of sales, and যদি কস্ট অফ সেলস কে কমায়, মানে কস্ট অফ সেলস কে যদি কমিয়ে দেয়, গ্রস প্রফিট কি বাড়ে না কমে? বাড়বে। গ্রস প্রফিট ইনক্রিজেস। তাহলে এখানে এই রিলেশনশিপটা যদি আপনারা একটু ট্রাই করেন, ইটস আ ম্যাথমেটিক্যাল থিং, বিকজ ক্লোজিং ইনভেন্টরি এটা আমার ইটস আ মাইনাস রিলেশনশিপ উইথ দ্য কস্ট অফ সেলস। সো ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু এটা আমার কস্ট অফ সেলসটাকে কমিয়ে দেয়, অ্যান্ড যেহেতু কস্ট অফ সেলস কমে যায়, তার মানে এটা আমার কস্ট কমে গেলে প্রফিট বেড়ে যায়, গ্রস প্রফিটকে বাড়িয়ে দেয়। নাও আমরা যদি ওই পয়েন্টে ব্যাক করি, খেয়াল করে দেখেন আমাকে এখানে কেন লোয়ার অফ এর কথা বলছিল, বিকজ ইট হ্যাজ টু বি লোয়ার অফ কস্ট অ্যান্ড এনআরভি। তো এখানে আমি যদি লোয়ার অফ না নিয়ে হায়ার অফ নিতাম, তার মানে কি ক্লোজিং ইনভেন্টরি আমি যত বেশি দেখাতাম, মানে যত বেশি আমি রেকর্ড করতাম, যত বেশি আমি এখানে রেকগনাইজ করতাম, তাহলে আমার অ্যাসেটটাও ওভারস্টেট হতো। অন দ্য আদার হ্যান্ড আমার গ্রস প্রফিটটাও ওভারস্টেট হতো, মানে প্রফিটটাও ওভারস্টেট হতো। দ্যাট উই ক্যান নট ডু। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এই ফর্মুলাটা এখানে দেখানোর ট্রাই করলাম যে ক্লোজিং ইনভেন্টরির সাথে কস্ট অফ সেলস এর রিলেশনশিপটা হচ্ছে রিভার্স। মানে কি, যদি ক্লোজিং ইনভেন্টরি বাড়ে, কস্ট অফ সেলস কমে যায়, অ্যান্ড মানে যেহেতু কস্ট অফ সেলস কমে যাচ্ছে, গ্রস প্রফিটটা বেড়ে যায়, অ্যান্ড ভাইস ভার্সা। মানে ভাইস ভার্সা বলতে আমরা বুঝাচ্ছি, যদি ক্লোজিং ইনভেন্টরি আমার আলটিমেটলি কমে যায়, মানে ক্লোজিং ইনভেন্টরি যদি আমার ভ্যালু কমে যায়, তাহলে এটা আমার কস্ট অফ সেলস কে বাড়িয়ে দিবে, মানে কস্ট অফ সেলসটা বেড়ে যাবে, অ্যান্ড কস্ট অফ সেলস যেহেতু বেড়ে যায়, অ্যাজ এ রেজাল্ট গ্রস প্রফিটটা তখন কমে যাবে। সো দ্যাট ইজ দ্য কোরিলেশন বিটুইন ক্লোজিং ইনভেন্টরি অ্যান্ড কস্ট অফ সেলস অ্যান্ড গ্রস প্রফিট। ইটস এ বেসিক থিং, বাট স্টিল আমি আবারও বলছি আপনাদেরকে, ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমাকে একটু কনফার্ম করবেন, এই এই যে কথাটুকু আমি বললাম, এই কথাটুকুর সাথে আপনারা কারো কোনো কনফিউশন অথবা কারো কোনো প্রবলেম আছে কিনা বুঝতে, আন্ডারস্ট্যান্ডিং এ? এনিওয়ান? জি স্যার, ওকে, ওকে স্যার। ওকে, কারো কোনো সমস্যা নাই, ফাইন। তো আমরা স্লোলি আগেই। নেক্সট আমরা একটা কোয়েশ্চেন আপনাদেরকে একটু করি, যে কোয়েশ্চেনটা আসলে হয়তো বা গত ক্লাসও একটু করার ট্রাই করেছিলাম আপনাদের সাথে। সেটা হচ্ছে এই যে আমরা ক্লোজিং ইনভেন্টরি আমাদের কস্ট অফ সেলস ক্যালকুলেট করার সময়, মানে গ্রস প্রফিট ক্যালকুলেশনের সময় ক্লোজিং ইনভেন্টরিটা আমরা ডিডাক্ট করছি, মানে মাইনাস করছি। কেন আমরা ক্লোজিং ইনভেন্টরিটা মাইনাস করছি? ওয়াই ওয়াই উই আর ডিডাক্টিং ইট? স্যার এটা তো লাস্ট ইয়ারে কস্ট হিসেবে আমরা অলরেডি দেখিয়েছি। তো রাইট। এই বছরও যদি একইভাবে করি, তাহলে তো মানে একটা কস্টে আমি দুইবার দেখাচ্ছি। যেমন এই বছরে আমি ওপেনিং ইনভেন্টরি যেটা ছিল গত বছরের ক্লোজিংটা। রাইট, 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 ইউ আর। সো এটা আরেকটু ইজি ভাবে বলা যায়, মানে আপনার পয়েন্ট ইজ ভ্যালিড, মানে অ্যাবসলিউটলি কারেক্ট, যে এটা তো আমার গত বছরে আমি ওপেনিং ইনভেন্টরি যেটা ছিল সেটাকে আমরা কনসিডার করে এটা অলরেডি কস্ট হিসেবে দেখিয়েছি। বাট এখানে একটা মেইন লজিক হচ্ছে, আমরা একই রকম দুইটা কনসেপ্ট এখানে রিলেট করার ট্রাই করি। একটা কনসেপ্ট তো অলরেডি আমরা আপনাদেরকে বললাম, প্রুডেন্স কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। মানে এটা আমরা অনেকেই জানি, ম্যাচিং কনসেপ্ট মানে হচ্ছে
আমি আমার ইনকাম আর্ন করার জন্য, মানে যে বছরে যতটুকু আমি ইনকাম আর্ন করি, আমি ঠিক ওই ইনকাম আর্ন করার এগেনস্টে আমার যতটুকু খরচ হয়েছে, একমাত্র আমি ততটুকু খরচই দেখাতে পারবো আমার পিএনএল এ, প্রফিট অ্যান্ড লসে। আমি এর থেকে বেশি খরচ আমার পিএনএল এ দেখাতে পারবো না। তার মানে আই হ্যাভ টু ম্যাচ উইথ ইনকাম ভার্সেস এক্সপেন্স। মানে আমি আমার যতটুকু খরচ করেছি আর যতটুকু ইনকাম করেছি, সেই ইনকামটুকু করতে আমার যতটুকু খরচ ইনকার্ড হয়েছে, আমি ততটুকুই এই খরচ দেখাতে পারবো, নট মোর দ্যান দ্যাট। যেমন আমি গত ক্লাসের যে এক্সাম্পলটা, সেখানে যদি আমি কন্টিনিউ করি, আমার যদি ভুল না হয়ে থাকে, আমার ইনভেন্টরি ছিল 9,900। তাহলে আমি 9,900 থেকে আমি অ্যাকচুয়ালি সেল করছি কত, মানে আমার ইনকাম হয়েছে কত ইউনিটের, 8,000 ইউনিট সে এক্সাম্পল। তার মানে আমি আমার ইনকাম দেখাচ্ছি 8,000 ইউনিটের, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বাট আমি কখনোই আমার পারচেস আর আমার কস্ট 9,900 ইউনিটে দেখাতে পারবো না। তার মানে আমার ঠিক যতটুকু নেট ইনকাম আমি দেখাচ্ছি, মানে 8,000 ইউনিটের যে ইনকামটা, সেটার এগেনস্টে আমার যতটুকু এক্সপেন্স হয়েছে, তো তার মানে আমাকে ম্যাচ করতে হবে ঠিক ওই 8,000 ইউনিটের এক্সপেন্সটাই আমি দেখাবো। তার মানে আই ক্যান নট শো অ্যাডিশনাল এক্সপেন্স, মানে 9,900 যে এক্সপেন্সটা, সেটা আমি দেখাতে পারবো না। দ্যাট ইজ আ কনসেপ্ট অফ ম্যাচিং। দ্যাটস ওয়াই আমরা আমাদের ক্লোজিং ইনভেন্টরি যেটা আছে, সেটা আমি আমার কস্ট অফ সেলস ক্যালকুলেট করার সময় অলওয়েজ আমরা ডিডাক্ট করে দিই, মাইনাস করে দিই, সো দ্যাট এইটা আমরা অ্যাকচুয়ালি আমাদের পরবর্তী বছরের যে এক্সপেন্সটা আছে, মানে এই ক্লোজিং ইনভেন্টরিটাই তো আমার পরবর্তী বছরের জন্য ওপেনিং ইনভেন্টরি হয়ে যাবে, এই যে ফর্মুলাটা আমরা বললাম। সো এটা আমি পরবর্তী যখন সেল করব, মানে পরবর্তী বছরে যখন আমি এটা থেকে ইনকাম করব, পরবর্তী বছরে আমি এক্সপেন্সের সাথে এটা ম্যাচ করব, মানে অ্যাডজাস্ট করব। সো দ্যাট ইজ দ্য লজিক বিহাইন্ড দিস। সো অলওয়েজ রিমেম্বার, আমরা যখন IS2 নিয়ে কথা বলছি, এখানে অ্যাডিশনাল আরো দুইটা কনসেপ্ট কিন্তু চলে আসলো। একটা হচ্ছে আমার প্রুডেন্স কনসেপ্ট, আরেকটা আমার ম্যাচিং কনসেপ্ট। এই জিনিসগুলো আমরা একটু অ্যাডিশনালি আপনাদেরকে হয়তো বা কানেক্ট করার ট্রাই করলাম, বাট আমি ব্যাক করি আমাদের যে মেইন পয়েন্টটা ছিল। আমাদের আসলে মেইন পয়েন্ট এই জায়গাটাতেই, যে আমি আমার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুয়েশনের জন্য আমার কি মেথডটা ফলো করব। আমরা সিম্পল মেথড ফলো করব। আমার কস্ট, এখানে আমাকে এখন দেখতে হবে, যেটা আমি বলছিলাম আপনাদেরকে, যে কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো এবং কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো না। সো অ্যাট এ গ্লান্স আই এম রিকোয়েস্টিং ইউ গাইস, জাস্ট আপনারা লিস্টে একটু দেখেন। এটা অনেক সময় আপনাদের এক্সাম এনভায়রনমেন্ট অথবা পাস্টের এক্সামে উইল সলভ ইট। দেখবেন যে এটা একটা অনেক সময় থিওরিটিক্যাল কোয়েশ্চেন হিসেবে চলে আসে। সো আই এম হামলি রিকোয়েস্টিং গাইস, আপনারা একটু জাস্ট এই লিস্ট একটু দেখেন 2 মিনিট, দেন উই ক্যান অ্যাকচুয়ালি মুভ ফরওয়ার্ড, যে আমরা আসলে পরবর্তী কাজগুলা কিভাবে করা যায়। সো কস্ট কোনগুলা ইনক্লুড করতে পারবো, কোন কস্ট ইনক্লুড করতে পারবো না, মানে এক্সক্লুড করতে হবে আমাকে, জাস্ট অ্যাট এ গ্লান্স দেখে নিলেন আপনারা। সো আপনি একটু যদি দেখেন, আমরা একটু আগেও বলছিলাম যে কোন কস্ট গুলো ইউজুয়ালি আমার ইনক্লুড করা যাবে, লাইক পারচেস কস্ট, যেটা আমার আলটিমেটলি হচ্ছে ট্রান্সপোর্ট অর হ্যান্ডলিং কস্ট, মানে ট্রান্সপোর্টেশন অর ডেলিভারি কস্ট। নেট অফ ট্রেড ভলিউম রিবেট, মানে এখানে যদি কোনো ট্রেড ডিসকাউন্ট থাকে, আমরা সবাই জানি ডিসকাউন্ট দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ অর সেটেলমেন্ট ডিসকাউন্ট। সো ট্রেড ডিসকাউন্টটা থাকলে আমরা ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে যে অ্যামাউন্ট, সেটাকে আমরা কস্ট হিসেবে কনসিডার করি। সো ট্রেড ডিসকাউন্ট কখনোই আসবে না। কস্ট অফ কনভার্সন, যেটা একটু আগে আমরা বললাম, যে আমার ওই ইনভেন্টরিটাকে, র মেটেরিয়ালটাকে ফিনিশড গুডসে কনভার্ট করতে আমার যে ডিরেক্ট কস্ট গুলো, সেটা। আদার কস্ট ইনকার্ড ইন ব্রিঙ্গিং দ্য ইনভেন্টরিজ টু দেয়ার প্রেজেন্ট লোকেশন অ্যান্ড কন্ডিশন, মানে হচ্ছে ওটাকে ফিনিশড গুডসে আনা পর্যন্ত যতটুকু কস্ট ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল, সেই কস্ট গুলা। তার মানে নন প্রোডাকশন কোনো ওভারহেড, অ্যাবনর্মাল কোনো ওয়েস্টেজ, স্টোরেজ কস্ট, সেলিং কস্ট, ইন্টারেস্ট কস্ট, এগুলা কোনো কিছুই আমাদের কস্ট ইনক্লুশনে আসবে না। সো এটাই অ্যাকচুয়ালি এখানে এক্সক্লুড আকারে বলা আছে। যেমন অ্যাবনর্মাল ওয়েস্ট আসবে না, স্টোরেজ কস্ট আসবে না, অ্যাডমিন ওভারহেড আসবে না, সেলিং কস্ট, এটা অফকোর্স নট রিলেটেড টু কস্ট অফ ইনভেন্টরি,
ইন্টারেস্ট কস্ট, যেটাকে আমরা আসলে বরোইং কস্টের সাথেও কানেকশনটা করতে পারি। সো এটা IAS 23 তে আমরা হয়তো আরেকটু ডিটেলসে গিয়ে বুঝতে পারবো যে এই কস্ট গুলোকে আমরা কখনোই ইনক্লুড করতে পারবো না। সো ইটস আ বেসিক লিস্ট, আপনারা একটা গ্ল্যান্স দেখে নিলেন, এন্ড যখন আমরা অবজেক্টিভ টেস্ট কোশ্চেনে যাব হয়তো বা আরেকটু রিলেট করতে পারবো আর আরেকটু বোঝানো যাবে যে কোন কস্টগুলো আসবে এবং কোন কস্টগুলো আসবে না। বাট বেসিক কথা হচ্ছে যে কস্টগুলো আমার ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না ফিনিশ গুডসে আমার কনভার্ট করার জন্য, আর যে কস্টগুলো অ্যাকচুয়ালি আমার নন প্রোডাকশন রিলেটেড, মানে এটাই হচ্ছে ক্লাসিফিকেশনটা, যেটা আমার ডিরেক্টলি রিলেটেড টু প্রোডাকশন এগুলো আমরা ইউজুয়ালি ইনক্লুড করতে পারি, এন্ড যেগুলো আমার প্রোডাকশনের সাথে ডিরেক্টলি রিলেটেড না সেটাকে আমরা আমাদের কস্ট হিসাবে ইনক্লুড করতে পারি না, আমরা এক্সক্লুড করবো। সো এটা কখনোই আপনাকে ক্যালকুলেশন আকারে আসবে না ইউজুয়ালি, বিকজ কস্টের অ্যামাউন্টটা অলওয়েজ দেওয়া থাকবে আপনাদের কোয়েশ্চেনে, বাট এটা অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেনে অনেক সময় থিওরিটিক্যাল একটা পয়েন্টে চলে আসতে পারে। সো এটা ক্যালকুলেশন আপনার জন্য কোনো চ্যালেঞ্জ না, বিকজ ক্যালকুলেশনটা আপনাকে দিয়ে দিবে, মানে কস্টের কম্পোনেন্ট আপনাকে অলওয়েজ দিয়ে দিবে। নাও let's discuss about the method of cost formula, যেটা আমরা জানি সবই, একটা ইনভেন্টরি কস্ট অর ফর্মুলেট করার জন্য দুইটা মেথড আছে এখন। অলওয়েজ রিমেম্বার, আমাদের আগে তিনটা মেথড ছিল, FIFO, AFCO এন্ড LIFO। সো আমরা একটু এই জায়গাটাতে খেয়াল করব, LIFO এখন আর আমাদের IS2 অ্যালাউ করে না। সো লাস্ট ইন ফার্স্ট আউট যে মেথডটা সেটা আমরা এখন আর ইউজ করতে পারি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, লিফোটা অলরেডি প্রহিবিটেড, মানে এটা IS2 এটা আর আপনাকে অ্যালাউ করছে না টু ইউজ ইট। তাহলে এখন আসি আমার ইনভেন্টরির যে কস্টটা সেটা মেজার করার জন্য, ইদার উই ক্যান ইউজ দ্য FIFO মেথড, যেটাকে আমরা বলি ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর আরেকটাকে আমরা বলি ওয়েটেড অ্যাভারেজ, মানে অ্যাভারেজ কস্ট, AFCO। সো ইদার আমি FIFO ইউজ করব অর AFCO ইউজ করব। নাও এখানে আপনাকে এক্সামিনার একটা ছোট জিনিস হয়তো বা হেল্প করার জন্য বলবে, অথবা আপনাকে এক্সামাইন করার জন্য বলবে যে আপনি অ্যাকচুয়ালি FIFO ইউজ করলে কি ইম্প্যাক্ট করবে, অথবা FIFOটা আমি কখন ইউজ করি অর ওয়েটেডটা আমি কখন ইউজ করি। অলওয়েজ রিমেম্বার, FIFO মেথডটা হচ্ছে, আমি যদি একটু জাস্ট আমাদের এই এই জায়গাটা একটু জাস্ট দেখানোর ট্রাই করি যে FIFO বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি, হোয়াট ইজ মিন FIFO মেথড। আমি একটু একটা বক্স করে ফেলে আপনাদের কম্পারিজনটার জন্য, FIFO, এন্ড এটা হচ্ছে আমার AFCO, যেটাকে আমরা ওয়েটেড অ্যাভারেজ বলে থাকি, ওয়েটেড স্যার অ্যাভারেজ এটা কি মেথড। অ্যাভকো কেন, মানে অ্যাভারেজ এভারেজ কস্ট, কস্ট? অ্যাভারেজ কস্ট, এই জন্য AFCO বলছি, থ্যাংক ইউ। অ্যাভারেজ কস্ট। সো FIFO মিন্স ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে ইটস আ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সার্ভিস, যে যেই ইনভেন্টরি গুলো আমার ফার্স্টে পারচেস করা হয়েছে, মানে আর্লিয়ার ডেটে পারচেস করা হয়েছে, এবং আমি যখন এই ইনভেন্টরি গুলো সেল করব, ওই ফার্স্টে যে আইটেম গুলো আমি পারচেস করেছি অথবা প্রডিউস করেছি সেটা আমাকে আগে ক্লিয়ার করতে হবে, মানে সেটা আমাকে আগে ইস্যু করতে হবে। এই জন্য এটাকে আমরা বলছি ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো আমি যদি ডেট অনুযায়ী চিন্তা করি, সে আমি বললাম একটা সিনারিও, ধরেন জুলাই 1 পারচেজ, say 100 units at $50 per unit. ওকে, আরেকটা হচ্ছে ধরেন জুলাই 20 পারচেজ, say 80 unit at $40 per unit। এখন আমরা ধরেন সেল করব, সে জুলাই 25 তারিখে এসে একটা আমি সেল করব, অ্যাজ পার FIFO মেথড আমি ধরলাম এখানে সেল করব 150 ইউনিট। আমি এখন কিভাবে সেল করব? আমি কি আগে 80 ইউনিট আগে ইস্যু করব, না আগে আগে 100 ইউনিট ওই আমি এক ইস্যু করব? তারিখের 100 ইউনিট যেটা আছে এটা আগে, তারপর অবশিষ্টটা। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে আমি 100 ইউনিট আগে সেল করব অ্যাট
আমি কত ইউনিটে অ্যাকচুয়ালি এটা পারচেজ করেছিলাম? 50 $50। ওকে, তাহলে এরপর আমরা আসি, দেন আমি টোটাল কত ইউনিট সেল করতেছি এখন? 150, তাহলে 150। দিক থেকে 50 তাহলে ইউনিট, তাহলে আমার আরো কত ইউনিট লাগবে সেল করার জন্য? 50 ইউনিট 40 করে। আমি 40। বাট এই 40 কিন্তু আমার কস্ট, আমি কিন্তু আসলে সেল করছি ডিফারেন্ট রেটে, মানে সেটা আমার অফকোর্স এটা কিন্তু আমার পারচেস কস্ট কস্ট। এস্টিমেশনটা করছি আর কি। হ্যাঁ, সো কস্ট এস্টিমেশন। এখন আমি কস্টের জন্য বলছি, আমি কিন্তু সেলসটা নিয়ে এই জন্যই বলছি এটা কস্ট ফর্মুলা। এখন আপনি যখন এই যে মানে সেল করলেন, একটু ভালো ভালো করে খেয়াল করেন, তার মানে 100 সেল করছেন যেটা কস্ট 50 করে, 50 সেল করছেন যেটা কস্ট 40 করে। তাহলে আপনার ওয়্যার হাউসে মানে জাস্ট মাস শেষে কোন ইনভেন্টরি গুলো রয়ে গেছে দেখেন তো, মানে কোন ইনভেন্টরি গুলো, যে ইনভেন্টরি গুলো আপনি লাস্টে পারচেস করছেন, মানে লেটেস্ট পারচেস যেগুলো, রাইট? তাহলে কত ইউনিট ইনভেন্টরি রয়ে গেছে এই মাসের শেষে? 30 ইউনিটস। সো 30 ইউনিটস। এটার কস্ট কত করে? কস্ট অ্যাট $40। ক্লিয়ার? আমি কি বুঝতে পারলাম মানে Yes, sir. অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়? আচ্ছা, এখন আপনি আমাকে বলেন এই পার্টিকুলার ইনভেন্টরির কস্ট কি মানে আগের থেকে বাড়তেছে না কমতেছে? মানে কস্ট কি মানে আগের থেকে বলতে আমরা বুঝাচ্ছি জুলাই 1 তারিখে যখন কিনেছি তখন কত টাকা দিয়ে কিনেছি আমি? 50 টাকা পার ইউনিট। বাট ঠিক জুলাইয়ের 20 তারিখে কস্ট কি কমে গেছে না? Yes, sir. ওকে, সো যখন কস্ট কমে যাচ্ছে, সো ফিফোতে আমি যদি বলি তাহলে ফিফোতে আমার কস্ট অ্যামাউন্টটাও কম হবে, রাইট? মানে মানে কস্ট অ্যামাউন্ট বলতে কস্ট অফ ক্লোজিং ইনভেন্টরিটাও কম হবে, কারণ আমার ফিফো মেথডে কোন ইনভেন্টরি গুলো রয়ে যাচ্ছে? যে ইনভেন্টরি গুলো আমরা শেষে পারচেস করেছি, রাইট? Yes, sir. ওকে, Right? এখন আমি যদি আসি এফকোতে, সে ধরেন অ্যাভারেজ কস্ট অর ওয়েটেড অ্যাভারেজ যদি আমরা বলি, সরি, ওয়েটেড অ্যাভারেজ। এখন আপনি আমাকে বলেন, আপনি এই একই ফর্মুলা, সে ধরেন আপনি 150 ইউনিট সেল করবেন, আপনাকে কি করতে হবে ফার্স্টে? স্যার দুইটা অ্যাভারেজ করে তারপর মানে টোটাল 180, তো স্যার 180 টোটাল কস্ট যেটা আছে, তাহলে আমি 150-এর জন্য ভাবে ক্যালকুলেশনটা করবো স্যার। ওকে, সো ক্যান ইউ গাইস টেল মি দ্য ডিফারেন্স বিটুইন অ্যাভারেজ এন্ড ওয়েটেড অ্যাভারেজ? মানে অ্যাভারেজ এবং ওয়েটেড অ্যাভারেজের মধ্যে ডিফারেন্সটা কি, এটা কি জানি আমরা? স্যার সাধারণত যেগুলো দেখা গিয়েছে স্যার পচনশীল দ্রব্য, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ফিফোটা ফলো আপ করি। না না না, বাট যেগুলো আমি ওটা এটা জিজ্ঞেস করে নিই। আমি জিজ্ঞেস আচ্ছা করতে আচ্ছা হচ্ছে যে অ্যাভারেজ এবং ওয়েটেড অ্যাভারেজ এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? যে আমরা যখন বলি অ্যাভারেজ, অ্যাভারেজ বলতে আমরা কি বোঝাচ্ছি এবং ওয়েটেড অ্যাভারেজ বলতে আমরা কি বোঝাচ্ছি? যেমন আমি এখানে যদি আপনাকে জিজ্ঞেস করি অ্যাভারেজ, তাহলে আমার এই যে 40 এবং 50 এই দুটার অ্যাভারেজ কত? 50 এবং 40 আমরা যোগ করব, আমরা 2 দিয়ে ভাগ করব, রাইট? মানে অ্যাভারেজের নিয়ম ছোটবেলা আমরা যেটা জানি। তাহলে আমার অ্যাভারেজ কত হবে? 50 প্লাস 40 ডিভাইডেড বাই 2, 45, 45। right? Okay, but if we call it weighted average, what does mean weighted average? মানে আমাকে আমার এই কম্পোনেন্টের ওয়েট অনুযায়ী অ্যাভারেজ করতে হবে। তাহলে আমার ওয়েট অনুযায়ী যদি অ্যাভারেজের কথা আমি বলি, তাহলে 100 ইনটু কত? 50 কত হয় দেখেন? 5000। ওকে, প্লাস 80 ইনটু 40 কত হয়? 3200। তাহলে আমার টোটাল ভ্যালু মানে অ্যামাউন্ট হচ্ছে 3200 প্লাস 5000, টোটাল কত? 5000 প্লাস 3200, রাইট? ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি কত, মানে টোটাল ইউনিট কত? 100 প্লাস 80, 180, রাইট? সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। মানে আমরা ওয়েটেড অ্যাভারেজ বলতে কি বোঝাচ্ছি? 8200 ডিভাইডেড বাই 180। দেখেন, আপনি কখনোই এটা মানে আপনি আমাকে যতই বলেন এটা কখনোই 45 হবে না, ইট হ্যাজ টু বি আ ডিফারেন্ট ভ্যালু, দ্যাট ইজ আ অ্যাকুরেট ওয়েট, মানে ওয়েটেড অ্যাভারেজ কত হয়? 45.55 $45.55 পার ইউনিট।
সো আপনি যখন অ্যাকচুয়ালি ওয়েটেড অ্যাভারেজ করবেন তাহলে কোনটা মোর অ্যাকুরেট খেয়াল করে দেখ, নট কোনটা মোর সায়েন্টিফিক, ফিফো না ওয়েটেড অ্যাভারেজটা, মানে কি মনে হয়? অবভিয়াস ওয়েটেড অ্যাভারেজ। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা মানে যে কথাটা বলছিলাম যে এখন যে পয়েন্টটা আমরা বলবো এই পয়েন্টটা একটু মনে রাখার জন্য ট্রাই করব। এই যে ফিফো ইউজ করব অথবা অ্যাফকো ইউজ করব, হোয়াট ডু ইউ থিঙ্ক দুইটার ক্ষেত্রে আমার ভ্যালুয়েশনটা মানে ইনভেন্টরি ভ্যালুয়েশনটা সেম হবে, মানে সেম দেখাবে? ফিফো ভার্সেস অ্যাফকো মানে ওয়েটেড অ্যাভারেজ কস্ট যেটাকে আমরা বলছি। ডিফারেন্ট হবে। না ডিফারেন্ট হবে ডিফারেন্ট স্যার। ওকে, তো যেহেতু গ্রস প্রফিট ডিফারেন্স দেখাবে, আমরা কি এই কাজটা কখনো করতে পারবো? একটু ঠান্ডা মাথায় শুনি যে আমি এই বছর ইউজ করলাম ফিফো আমার ইনভেন্টরি ভ্যালুয়েশনের জন্য, মানে আমার ইনভেন্টরি কস্ট ফর্মুলেটের জন্য। নেক্সট ইয়ার আমি ইউজ করলাম অ্যাপকো, তারপরের বছর আবার ফিফো, তারপরের বছর আবার অ্যাপকো। ক্যান ইউ ডু দ্যাট? আমি কি এটা করতে পারবো? নো। বিকজ এটা আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ট্রু অ্যান্ড ফেয়ার করবে না, ম্যানিপুলেট করবে। তার মানে আমি যদি ফিফো ইউজ করি, আমার সেম আইটেমের জন্য পরবর্তী বছরেও সেম মেথডই ইউজ করতে হবে, মানে ফিফোটাই ইউজ করতে হবে। আবার আমি যদি অ্যাপকো ইউজ করি, আমার পরবর্তী বছরের জন্য অ্যাপকোটাই ইউজ করতে হবে, অ্যাভারেজ কস্ট মেথডটাই ইউজ করতে হবে। আবার একইভাবে আমার ইনভেন্টরি ধরেন 10টা বা 10টাই সিমিলার নেচারের ইনভেন্টরি, সেম নেচারের, সেম টাইপের, তাহলে আমি যদি একটাতে ফিফো অ্যাপ্লাই করি বাকিগুলাতেও আমাকে ফিফোটাই অ্যাপ্লাই করতে হবে। এই কনসেপ্টটা কোন কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর সাথে মিল পান একটু বলতে পারবেন আমাকে? মানে আমরা আমরা যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়েছি সেটার কোন কনসেপ্টের সাথে আপনার এটার কানেকশনটা খুঁজে পাচ্ছেন? এনিওয়ান, ক্যান ইউ গাইস টেল মি? কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি তো আর আমার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স না, কম্পারেবিলিটি। কম্পারেবিলিটি। Right. Comparability, but you pointed out very correctly because এটা ensure করে consistency and consistency টাই আমাকে enhance করে or ensure করে comparability। তাহলে আমি যে কথাটা বললাম এই কথাগুলোর মেইন কথাটাই হচ্ছে আমার ওই যে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, ওই যে ইনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর সাথে কানেক্ট করার কথাটা, যে আমি আমার ফিফো সিমিলার আইটেমের জন্য কনসিস্টেন্টলি সিমিলার মেথডই অ্যাপ্লাই করব so that it ensures consistency, and যদি এটা কনসিস্টেন্ট হয় তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো অ্যাপেল উইথ অ্যাপেল, আর যদি এটা কনসিস্টেন্ট না হয় আমি এটা কম্পেয়ার করতে পারবো না। এই এই জিনিসগুলো একটু ভালো করে আমরা মাথায় রাখবো যে আমরা যখন আমাদের IS2 এর কথাগুলো বলছি, এখানে খেয়াল করেন ক্যালকুলেশন কিন্তু খুব অল্প ভাবে আমরা দেখলাম, বাট এটার অ্যাডিশনাল যে থিওরিটিক্যাল যে কথাগুলো এটা কিন্তু অনেক অনেক ডিটেলস আমরা আপনাদেরকে ফান্ডামেন্টাল ভাবে বলার ট্রাই করেছি। ওকে, and the last thing for theoretical part, or আমি যদি বলি মানে আমাদের মানে লার্নিং এর জায়গা থেকে জাস্ট একটা জিনিস আমাদের কি একটু নতুন করে দেখতে হবে, বাট বিফোর দ্যাট আপনারা এই নেট রিয়েলাইজেবল ভ্যালুর যে ফর্মুলাটা এখানে দেওয়া আছে একটু দেখেন যে এই ফর্মুলাটা আপনার বুঝতে কোনো সমস্যা হয় কিনা, বিকজ এই ফর্মুলাটাই আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নেট রিয়েলাইজেবল ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। জাস্ট এট এ গ্ল্যান্স আপনি ফর্মুলাটা দেখেন, বিকজ এই ফর্মুলাটাই আপনাকে অনেক বেশি আসলে হেল্প করবে। আমরা যতগুলা কোয়েশ্চেন করবো বিপিপি এক্সাম কিট থেকে আপনি দেখবেন অলমোস্ট 80% কোয়েশ্চেনে আপনি এই ফর্মুলাটা পাচ্ছেন, মানে ফর্মুলাটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। সেই জন্য আমি আপনাকে আবার একটু ভালো করে দেখানোর ট্রাই করছি যে নেট রিয়েলাইজেবল ভ্যালু অ্যাকচুয়ালি কিভাবে আমরা ক্যালকুলেশনটা করি। ফর্মুলাটা কি ডিফারেন্ট কিছু মনে হচ্ছে? মানে আমি কি ডিফারেন্ট মানে কোনো কিছু বলেছি এটার বাইরে? একটু কাইন্ডলি দেখেন।
সো if I just go through with you, আপনাদের সাথে যদি আমিও go through করি, আমরা বলেছি যে নেট রিয়েলাইজেবল ভ্যালু মানে হচ্ছে আমি আমার ওই ইনভেন্টরিটা, আমি আবারও বলছি, আমি কিন্তু ইনভেন্টরি যেটাকে ক্লোজিং ইনভেন্টরি বলছি, যেটা এই বছরের জন্য আনসোল্ড ফিনিশ গুডস, যেটা আমি নেক্সট ইয়ারে যত দ্রুত সম্ভব এটাকে আমি সেল করে দিব, মানে আমি নেক্সট ইয়ার অ্যাকাউন্টিং ইয়ারে আমি যখন অ্যাকচুয়ালি যাব তার যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি এটা সেল করবো। তো সেই ক্ষেত্রে আমার জন্য অ্যাকচুয়ালি ফর্মুলাটা যেটা দাঁড়াবে, ইট হ্যাজ টু বি অ্যান এস্টিমেটেড সেলিং প্রাইস, মানে যেটা আমি কত টাকায় সেল করতে পারবো বলে ধারণা করছি, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে আপনার, এবং আপনাকে হিন্টসও দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। লেস এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন, মানে যদি এটা এমন হয় যে আপনার এখানে হয়তো বা এটা ওয়ার্কিং প্রোগ্রেসে আছে, মানে যেটা কমপ্লিট করতে আরো মেবি $20 লাগবে আর $10 লাগবে, হোয়াট এভার, যেটা আমরা এক্সাম্পলে দিলাম, সেটা আপনাকে মাইনাস করতে হবে। অ্যান্ড ফাইনালি ইউ হ্যাভ টু ডিডাক্ট এনি ডিস্ট্রিবিউশন কস্ট অর সেলিং এক্সপেন্সেস, যেটা সেল করার জন্য হয়তো বা আপনাকে ইনকার করতে হবে। এটা বাদ দেওয়ার পর ফাইনালি যেই নেট অ্যামাউন্টটা আপনি পাচ্ছেন সেটাই আপনার জন্য এনআরভি, নেট রিয়েলাইজেবল ভ্যালু, এন্ড দ্যাট এনআরভি উইল বি কম্পেয়ার্ড উইথ কস্ট, যে কস্ট আপনার কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এন্ড এই দুটার মধ্যে যেটা লোয়ার হবে সেটাই আপনি আপনার ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুয়েশন হিসেবে মেজার করবেন। দ্যাটস ইট। এখানে এই কথাটাই আপনার জন্য বেসিক্যালি কমন পয়েন্ট এবং মেইন পয়েন্ট। তো যে কথাটা আমি বলছিলাম, মানে যে কথাটা অ্যাকচুয়ালি আমার মানে এখানে একটা জিনিস আপনাদেরকে অ্যাডিশনালি বলার কথা আমি বললাম, যে যেটা একটু লাস্ট পয়েন্ট, বাট এই পয়েন্টটা আমরা এই আইএস থেকেও আরো বেটার ওয়েতে শিখবো, আর আরো বেটার ভাবে আমরা শিখবো আইএস 10 যখন আমি শিখবো তখন। সো আমি একটু এই লাইনটা একটু কপি করে নেই, অথবা এই লাইনটা এখান থেকে আমি দেখানোর ট্রাই করি যে আসলে এখানে আমরা কি বলার ট্রাই করেছি, যেটার মানেটা কি। সো আপনি যদি দেখেন, আমরা এই কথাটা একটু আগেই বলেছিলাম যে আমি যখন কোনো ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করি, ইউজুয়ালি কি হয়, আমার কস্ট এবং এনআরবির মধ্যে কস্টটাই লোয়ার হবে, মানে দ্যাট ইজ আ মোস্ট অফ দা কেসের সিনারিও, বিকজ আমি তো আমার ইনভেন্টরি কখনোই লসে সেল করার কথা না, বাট ইন দেয়ার সাম কেসেস, মানে যেটা আমার এক্সেপশনাল কেস, ইটস এ ভেরি অ্যাডহক বেসিসে যদি আমার কিছু সিনারিও থাকে যেখানে মেবি আমার এনআরভি বিকাম লোয়ার দেন কস্ট, যেমন যদি ইনভেন্টরিটা ড্যামেজ হয়ে যায়, যদি ইনভেন্টরিটা অবসোলেট হয়ে যায়, মানে আউট অফ ডেট যেটাকে আমরা বলি, আমার ডিমান্ড কমে যায়, সেই ক্ষেত্রে আমি যদি আমার ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু কস্টে অলরেডি আমি মেজার করে ফেলি, এন্ড সাবসিকুয়েন্টলি ইফ উই সি যে এটা আমার পরবর্তীতে এমন কোন একটা ইনসিডেন্ট ঘটেছে যে কারণে ইনভেন্টরির ডিমান্ড কমে গেছে, ড্যামেজ হয়েছে, any reflection that we get or any symptom that we get যেটার কারণে আমার কস্টের থেকে এনআরবিটা কমে গেছে, মানে বিকাম লোয়ার, তাহলে অলওয়েজ রিমেম্বার আমাকে আমার ক্লোজিং ইনভেন্টরির যে ভ্যালু আমি দেখিয়েছি সেটা আমাকে আবার রিভাইজ করতে হবে, আমাকে আবার অ্যাডজাস্ট করতে হবে, এবং আমি আমার ক্লোজিং ইনভেন্টরির যে ভ্যালুটা সেটা অ্যাডজাস্টমেন্ট করে আমার এই কস্ট এবং এনআরবির মধ্যে, যেহেতু এখন এনআরবি লোয়ার, আমাকে এনআরবির ভ্যালুতেই এটাকে দেখাতে হবে। এবং এই কথাটা মানে আমরা আইএস 10-এ আবারও বলবো, আমি আবারও বলছি, এই কথাটা আইএস 10 যেটা আমরা জানি এটার একটা অ্যাপ্লিকেশন আমরা এখানে হয়তো বা রিলেট করলাম, বাট আইএস 10 ইটস অল অ্যাবাউট ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, মানে আমার রিপোর্টিং পিরিয়ডের পরে যদি কোনো ইভেন্টস হয়, যে ইভেন্টসটার কথা আমরা একটা এক্সাম্পল আকারে বললাম, ইনভেন্টরির যদি কোনো ড্যামেজ হয়, অবসোলেট হয়, অর ভ্যালু ফল করে, সেই ক্ষেত্রে আমাদের অলওয়েজ মনে রাখতে হবে, যদি আমার ইনভেন্টরির কস্ট এবং এনআরবির মধ্যে এই এনআরবিটা কস্টের থেকে কমে যায়, পরবর্তীতে যদি আমি এরকম কোনো সিমটম পাই, ইন্ডিকেশনস পাই, আমাকে অবশ্যই ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু যেটা আমি এফএস এ দেখাইছি, মানে যেটা আমি অলরেডি রেকর্ড করেছি, সেটা আমাকে রিভাইজ করতেই হবে, এন্ড দ্যাট ইজ আ গাইডেন্স অফ আইএস 10 অ্যাজ ওয়েল। সো এটা একটু মনে রাখা, এটা আমরা আইএস 10 আমি আবারও বলছি, যখন আমি যাব হয়তো বা এই চ্যাপ্টারে এটার কোনো রিফ্লেকশন ওইরকম ভাবে পাবেন না, একটা কোশ্চেন পেতেও পারেন, বাট এটার মেন অ্যাপ্লিকেশনটা আপনি আইএস 10 এ গিয়ে হোপফুলি পাবেন। সো দ্যাটস অল ফর দ্য লার্নিং পার্ট অ্যান্ড অল ফর দ্য নলেজ পার্ট। আমরা একটু ট্রাই করি আমাদের এই এই যতটুকু আমরা কথা বললাম সেখান থেকে আমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেটা একটু আপনারা আমাকে বলেন, তারপর আমি হয়তো এক্সাম্পলটা চলে যাবো। হ্যাঁ সাফেদ। স্যার মানে
যখন এনআরভি কমে যাবে হুম। ডিউ টু লাইক কোনো ধরনের অবসোলেট হয়ে গেলে বা ড্যামেজ হয়ে গেলে অথবা হুম। ডিমান্ড ফল করবে, হুম। সেক্ষেত্রে যে আইএস 10 এর মাধ্যমে যে আমি রিভ্যালুয়েশন করবো, এটা হবে তো মানে নেক্সট রিপোর্টিং পিরিয়ডে আমি ওপেনিং যে ইনভেন্টরি ছিল সেটা ভ্যালু কমিয়ে দিই। না না না, সেটা আমি একটু লাইভ এক্সাম্পলেই যাই। সে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড, মানে আপনার মানে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হচ্ছে 31st ডিসেম্বর 2025, ওকে? এবং আপনি অলরেডি and at end of the reporting period আপনার ক্লোজিং ইনভেন্টরি ছিল সে 3000 ইউনিট, which cost say $20 per unit, and আমি ডিরেক্ট এনআরভি বলছি বিকজ আমি জানি হাউ টু ক্যালকুলেট এনআরভি। এনআরভি ওয়াজ $30, 7,000 জাস্ট আমি পার ইউনিট, ওকে? এখন আপনি at end of the reporting date, at end of the reporting date আপনার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত দেখাইছেন? 3000 60,000 ইন্টু লোয়ার অফ কস্ট অ্যান্ড এনআরভি, রাইট? তাহলে আপনি কোনটা নিছেন? কস্ট 20 নিছেন, ওকে? তাহলে আপনার টোটাল ইনভেন্টরি ভ্যালু কত ছিল? 60,000। 60,000। এই যে 60,000 ক্লোজিং ইনভেন্টরি, সেটা তো আপনি অলরেডি আপনার ফাইন্যান্সিয়ালস এ দেখাই ফেলছেন, মানে রেকর্ড করছেন, বাট এই ফাইন্যান্সিয়ালস তো এখনো অডিট হয় নাই, হইছে? মানে এটা তো মাত্র প্রিপেয়ার করলেন, মাত্র আপনি ড্রাফট করলেন, রাইট? দ্যাট ইয়েট নট সাইন্ড বাই অডিটর। এটা তো এখন অডিটর সাইন করে নাই, করছে কি? ওকে, যেহেতু অডিটর এটা সাইন করে নাই, বাট আপনি যেটা দেখলেন, এই যে ইনভেন্টরি 3000 ইউনিট ছিল at 20th January 2026, those inventory got damaged, and now the NRV cost তো আর চেঞ্জ হবে না বিকজ কস্ট তো অলরেডি ইনকার্ড, এটা তো হিস্টোরিক্যাল, সেটা তো আর চেঞ্জ হওয়ার কিছু নাই। NRV became say $15 per unit. এইটাই হচ্ছে সিনারিওটা, আমি এই সিনারিওর কথাটাই বলছিলাম আপনাদেরকে এতক্ষণ। নাও মাই কোয়েশ্চেন টু ইউ গাইস, আমি হয়তো একটু বেশি কুইক বলে ফেলছি, আপনারা এই কোয়েশ্চেনের আনসারটা দেন। আমি যে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু দেখালাম 2025 সালের $60,000, আমার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুটা কি ঠিক আছে? তাহলে মানে আমি কি ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু $60,000 দেখাতে পারবো? না স্যার, যেহেতু আমার আবার কস্টটা 15তে আসছে, তাহলে স্যার এটা অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। মানে এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই জায়গাটায় আপনাদেরকে, আমি এই অ্যাডজাস্টমেন্টটা কি? অ্যাডজাস্টমেন্ট শুড বি মেড উইথ স্যার 2025 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে কিনা? না স্যার, ওইটা তো করে ফেলছি অলরেডি, অডিট না হলে ওটা তো করে ফেলছি দ্যাট অলরেডি। ইজ মাই কোয়েশ্চেন। ওইটা তো অলরেডি করে ফেলছি, সুতরাং ওইটা তো আর স্যার ইয়ে করাটা মানে ফেয়ার হবে না, কারণ গত বছরের আঙ্গিকে আমি ওই জিনিসটা পেয়েছি, যার কারণে ওইটা করার পর যেহেতু ড্যামেজটা হয়েছে, যার কারণে আমার যখন থেকে ড্যামেজটা হয়েছে তখন আমি ফার্দার এটা অনুযায়ী অ্যাডজাস্ট করব। ওকে, বাকিরা মানে লজিক শুনলাম আমরা। আমার এখনই মানে এফএস যদি অডিটেড হওয়ার আগে যদি আমি মানে রিয়ালাইজ করি যে আমি এনআরভি কমে গেছে, তাহলে আমার অনুযায়ী তখনই আইএস 10 অনুযায়ী আমাকে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। ওকে ওকে, তাহলে দুই ধরনের অপিনিয়ন আসলো। এখন আমি এই লাইনটা আবার পড়ি আপনাদের সাথে, মানে সিনারিওটা কি বুঝতে পারছেন আপনারা? মানে যে সিচুয়েশনটা আমরা বললাম, এখানে কি বলছে দেখেন, ইউজুয়ালি ডিউরিং ইনভেন্টরি ভ্যালুয়েশন বলতে বোঝাচ্ছে অ্যাট এন্ড অফ দ্য রিপোর্টিং ডেট কস্ট ইজ লোয়ার দেন এনআরভি, যেটা এখানে হয়েছে। কস্ট হচ্ছে আমার 20, এনআরভি হচ্ছে 30, বাট ইফ ফর এনি আইটেম সাবসিকুয়েন্টলি মানে কি, মানে ওই রিপোর্টিং পিরিয়ডের পর, এর পরবর্তীতে, if the NRV will become lower than its cost,
কেন হইতে পারে? মেবি ড্যামেজ হয়েছে, অবসোলেট হয়েছে। দেন the inventory valuation should be adjusted again after end of the reporting period. তার মানে কি আমাকে অ্যাডজাস্ট করতে বলছে আর বলে নাই? বলছে। মানে এই জন্য আমি বলছিলাম যে এই কথাটা হয়তো আরো ডিটেলসে আমি আপনাকে বোঝাতে পারবো যখন আমি আইএস 10 এ যাব। এই কথাটাই আমাকে আইএস 10 বলছে। রিমেম্বার, আইএস 10 আমাকে যেটা বলছে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন, দ্যাটস ফাইন, বাট দ্যাট ইয়েট নট এন্ডোর্সড বাই বোর্ড। মানে এখনো পর্যন্ত এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটর সাইন করে নাই, এটা এখনো পর্যন্ত এন্ডোর্সড হয় নাই। তো এইটা এন্ডোর্সড হওয়ার আগ পর্যন্ত, মানে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট হওয়ার আগ পর্যন্ত যদি এমন কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, এমন কোনো সিচুয়েশন থাকে, এমন কোনো ইভেন্টস থাকে যেটা আমার ওই রিপোর্টিং ডেটে এক্সিস্ট করতো, যেহেতু এটা আমার ক্লোজিং ইনভেন্টরি, তার মানে এটা আমার এক্সিস্ট করতো, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে আমার ওই বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে, মানে ওই বছর বলতে আমরা বুঝাচ্ছি যে বছরের ফাইন্যান্সিয়ালসটা আমি অডিট করাচ্ছি, আমাকে অবশ্যই এই আইটেমটা ওই প্রিভিয়াস ইয়ার, মানে যেটাকে আমরা কারেন্ট ইয়ার বলছি অ্যাকচুয়ালি, মানে 2025 সালের ফাইন্যান্সিয়ালস এর সাথে আমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। ডাজন্ট ম্যাটার আমি 26-এ চলে আসছি, কেননা আমার এখনো অডিট শেষই হয় নাই, আমি এখনো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাইনই করাই নাই। বিকজ আমার যে ফাইন্যান্সিয়ালস বলতেছি, দ্যাট ইজ এ ড্রাফট ফাইন্যান্সিয়ালস, দ্যাট ইজ আ জাস্ট আমি বছর শেষে প্রিপেয়ার করে দেখলাম এই সিচুয়েশন। অনেক সময় তো এরকমও হয় ভাই, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো আমার ডিসেম্বরই প্রিপেয়ার হয় না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে করতে দেখা যায় জুন হয়ে যায়, এপ্রিল হয়ে যায়, মে হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই সেই কনসিডারেশনটা রাখতে হবে, এন্ড এই কথাটাই আইএস 10 আমাকে বলছে। সো সিচুয়েশন এইটা আমরা বুঝলাম, এবং এটাও আমরা বুঝলাম রিভাইজ করতে হবে। তাহলে আমি আমার ইনভেন্টরি ভ্যালু এখন কত করে করব? আমি কি আর 60,000 এ রাখতে পারবো? তাহলে আমার ইনভেন্টরি ভ্যালুয়েশন কত হবে? 45,000 45,000, সরি 45,000 45,000। তার মানে আমি ইনভেন্টরি ভ্যালু অলরেডি কতটুকু দেখাই ফেলছি, 60,000 দেখাই ফেলছি। সেখান থেকে আমাকে কতটুকু কমাইতে হবে, মানে কতটুকু আমাকে রাইট অফ করতে হবে? 15,000। 15,000। ইউ গট দ্য লজিক বিহাইন্ড দিস। মানে আমরা কি এই কথাটা আমি আবারও বলছি, মানে এই কথাটা হয়তো বা আমরা এখানে স্যার স্কিপ করতে। বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু স্যার আমার কাছে একটু এখানে ইয়ে লাগছে কেন স্যার, যেহেতু আমার টাইম পিরিয়ডটা শেষ, হুম এই পর্যন্ত ধরেন 2025-এ আমি অলরেডি ক্যালকুলেশন করেছি, যদিও আমার হুম, অডিট হয় নাই হুম। বা মানে অডিট না হওয়া পর্যন্ত ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট অর ইউ ক্যান অ্যাডজাস্ট। না স্যার সেটা বুঝতে পেরেছি, বাট আমার কাছে একটু ইয়ে লাগলো আর কি, এর জন্যই যে আমি যেহেতু ক্যালকুলেশন করে ফেলছি হুম বাই লজিক যে হুম টাইম অলরেডি গন, হুম, তো আমি না। ওই সময়ের জন্য ওইটা রাখাটা, মানে এটার লজিকটা আসলে কি ছিল যে ওনারা যে লজিকটা ইয়ে করেছে যে অডিটের আগে যেহেতু এখন, বা আমি এখনো যেহেতু হুম সাবমিট করি নাই বা হুম প্রপোজড হিসেবেই আছে এখনো, হ্যাঁ, তো যার কারণে আমরা এটা চেঞ্জ করতে পারবো। রাইট ওনাদের ইয়েটা ছিল হয়তো রাইট লজিকটা এটা, রাইট। কিন্তু আমার কাছে কেন জানি এটা একটু স্যার ইয়ে লাগছে আর কি স্যার। বাট এখন কি ক্লিয়ার আমরা? ক্লিয়ার, বিষয় কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, Okay, কিন্তু স্যার আমার কাছে একটু ইয়ে লাগছে আর কি যে okay, না, যেহেতু করে ফেলছি আমি তো আবার নেক্সট ইয়ারের জন্য যেহেতু আমি বুঝতে কস্ট পারছি গুলো আবার ইয়ে বুঝতে করবো, পারছি নেক্সট ইয়ারের জন্য বুঝতে আবার দিতে পারছি। বাট পারছি এটা বাই এটা লজিক। আই প্রমিস ইউ, পিঙ্কি প্রমিস, আমি আপনাকে উইথ ডিটেলস আরো 100 অফ এক্সাম্পল দিয়ে আইএস 10 টা যখন পড়াবো, আপনি নিজেই তখন বুঝতে পারবেন যে হ্যাঁ করা উচিত, কেন করবো না। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার ইন এনি কেস কি এটা ট্রু এন্ড ফেয়ার ভিউ রিফ্লেক্ট করার জন্য কি আমরা করছি? সরি, বিকজ আমরা তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে যখন অডিটর করবে তার জন্য তো আমাকে এটা প্রিপেয়ার করতে হবে উইথ ট্রু এন্ড ফেয়ার ভিউ, যাতে রাইট অডিটর সেইভাবে কমেন্টস দিতে পারে। রাইট So আমরা কি দ্যাট সেন্সে এটাকে অ্যাডজাস্টমেন্টটা করে নিচ্ছি রাইট বিকজ রাইট রাইট অডিট রাইট। কারণ আমি যদি এই অ্যাডজাস্টমেন্টটা না করি, তাহলে আমার ইনভেন্টরিটা কি মানে ওভার স্টেটেড থাকতো, রাইট? মানে আমি বেশি দেখাচ্ছি ইনভেন্টরি, হোয়ারএজ আমার ইনভেন্টরি ভ্যালু কিন্তু বেশি না, কারণ অলরেডি আই গট দ্যাট হিন্টস যে আমার ইনভেন্টরি অবসোলেট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। সো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউটা এনশিওর করার জন্য করছে। ওকে, নাও if you say okay with the topic that we discussed, IS2, we can go to question practice, আমাদের বিপিপি এক্সাম কিট যেটা আপনাদের গ্রুপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ইউ ক্যান ওপেন অর ইউ ক্যান চেক মাই ফলো মাই স্ক্রিন, আপনি স্ক্রিন থেকেও দেখে নিজে নিজে একটু ট্রাই করতে পারেন। সো হোয়াট আই উড এক্সপেক্ট, এই কোয়েশ্চেন গুলো আপনারা একটু
করে আমাকে আনসার গুলা বলবেন কমেন্ট বক্সে, মানে চ্যাট বক্সে, সরি বারবার কমেন্ট বক্স চলে আসে। সো আপনারা যে চ্যাট বক্স অপশনটা আছে সেখানে আপনারা আমাকে সবার আনসারটা একটু দিবেন, দেন উই উইল অ্যাকচুয়ালি, কেননা আমাদের একটু সময় আছে, সো উই ক্যান অ্যাকচুয়ালি চেক। এখানে আমাদের এই টপিকের মধ্যে ইনভেন্টরি মানে IS2টাও এই কোয়েশ্চেন এই ইয়েতে আছে, এন্ড এগ্রিকালচার IS41 এটারও কিছু কোয়েশ্চেন এখানে আছে। সো আমরা এখন যেটা করব, যেহেতু IS2 আমরা কমপ্লিট করেছি, সো IS2 রিলেটেড কোয়েশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করব। IS41 রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে সেটা আমরা আপাতত স্কিপ করব, IS41 শেষ করে দেন আমরা হয়তো এখান থেকে প্র্যাকটিসটা করব। So that's the deal. Let's start with the 120 question number 120. আপনি দেখেন এটা এক্সামিনার রিপোর্টের একটা কোয়েশ্চেন, মার্চ জুন 24 এর একটা কোয়েশ্চেন। So it's a very important thing. In accordance with IS2 inventory, what is the correct value of Procar company work in progress, মানে যেটা আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস এর যে ইনভেন্টরি at 31st May 20x3, মানে আমার এক কথায় ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুটা কত হবে, যেটা আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 31st May 20x3 তে দেখাবো। সো এখানে কনসেপ্টটা খুব সিম্পল, আমার এই ইনভেন্টরির কস্ট কত ভার্সেস এনআরভি কত। কস্ট এবং এনআরভির মধ্যে যেটা লোয়ার হবে সেটাই হবে আমার ইনভেন্টরির ভ্যালু, সিম্পল। সো আপনারা কোয়েশ্চেনটা একটু আমার সাথে পড়ার ট্রাই করেন এবং আপনারা একটু ট্রাই করেন, সলভ করেন। ইউ ক্যান সলভ ইট, আমি আবারও বলছি, জাস্ট একটু মাথাটা ঠান্ডা রাখেন, ট্রাই করেন। আমরা যে কথাগুলো মানে একটু আগেই বললাম সেটা অ্যাপ্লাই করার জন্য আই বিলিভ এটা আপনারা পারবেন। প্রকার কোম্পানি হেল্ড 270 ইউনিটস অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। খেয়াল করেন, তার মানে আমার ইনভেন্টরির ইউনিট হচ্ছে 270। উইদিন ইনভেন্টরিজ at 31st May 20x3, to date work in progress has cost a total of 21,600। তার মানে কস্ট কিন্তু দেওয়া আছে 21,600। সো আমরা উই নো দ্য কস্ট, সো উই ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট দ্য কস্ট, যেটা আমার মোস্ট অফ দ্য কোয়েশ্চেনে দেওয়াই থাকবে। আমাকে হয়তো বা অ্যাকচুয়ালি এখানে চিন্তা করতে হবে এনআরভিটা নিয়ে, বিকজ এনআরভি নিড টু বি ক্যালকুলেটেড। It is estimated that cost to complete are $19 per unit। তার মানে আমার এই ইনভেন্টরিটা আরো কমপ্লিট করতে কস্ট লাগবে $19, যেটা আমরা জানি যে এনআরভি ক্যালকুলেট করার সময় এটা আমার লাগবে। And that the finished goods would sell for $114 per unit. Direct selling costs are estimated at $5 per unit। তাহলে এনআরভি কত, মানে একটু ইজিলি ক্যালকুলেশনটা করা যায়। আমার এস্টিমেটেড সেলিং প্রাইস হচ্ছে 114, যেখান থেকে আমার এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট সেটা আমাকে বাদ দিতে হবে $19। অ্যান্ড আমরা জানি আমার ডিরেক্ট কস্ট আর সেলিং কস্ট যদি থাকে সেটাও আমরা বাদ দিব, দ্যাট ইজ $5। তাহলে এনআরভি পার ইউনিট কত হয় আমাকে একটু বলি। or what you can do, you just give me the answer, কোনটা হবে আনসার, মানে কস্ট আমরা জানি 21,600। নাও ইউ হ্যাভ টু টেল মি। আমি জাস্ট আপনাকে বলেও দিই আপনার টেকনিকটা কি হবে। আপনি যে এনআরভিটা পাবেন এটা কিন্তু পার ইউনিটের এনআরভি। সো হোয়াট ইউ নিড টু ডু, ওই পার ইউনিটের এনআরভিকে আপনি মাল্টিপ্লাই করবেন 270 দিয়ে, যেটা আসবে সেটাই হচ্ছে আপনার এনআরভি টোটাল, এবং কম্পেয়ার করবেন আপনার কস্ট যেটা আছে টোটাল সেটার সাথে, দেখবেন কস্ট কত হয় এনআরভি কত হয়। এন্ড যদি আপনি দেখেন কস্ট এবং এনআরভির মধ্যে যেটা লোয়ার সেটাই হচ্ছে আপনার জন্য কারেক্ট অ্যান্সার অ্যাজ পার দ্য গাইডেন্স অফ IS2। সো অনেকেই মনে হয় অ্যান্সারটা দিয়ে ফেলছেন আপনারা। ওকে, বাট ইয়া সাদিয়া আপনি আপনার কেন 29,430 মানে ডি কেন মানে মনে হচ্ছে 21,600? না না, অ্যাকচুয়ালি আমার অ্যানসার হচ্ছে এ, আমি ওকে, জাস্ট এনআরভি ক্যালকুলেশন সরি, I got আপনি পরে এটা ক্লিয়ার করেছেন, পারফেক্ট। হাসান জামান 20, so আমরা I think we understood, we got it, like how to solve the question. So this is the standard question, first year question এভাবে আসছে। So very very silly একটা কোয়েশ্চেন ছিল এবং খুব সিম্পলি আমরা আনসারটা করতে পারলাম, very well done guys. So the answer should be 21,600,
that is a cost is lower than NRV because NRV was higher, যেটা আপনারা অলরেডি ক্যালকুলেশন করেই দেখতে পেয়েছেন। সো NRV যেহেতু হায়ার, সো উই হ্যাভ টু কনসিডার দ্য কস্ট। স্যার এখানে কি এনআরবি কস্টটা যদি আমরা ইয়ে করছি না, এনআরবি কি স্যার আসছে 24,300 আসছে কি স্যার? আমি একটু এনআরবি ক্যালকুলেট করে দেখি তাহলে, মানে আসলে আপনাদের উপরে রিলাই করছিলাম। NRV আমি একটু আপনাদের একটু হেল্প নেই, আমাকে একটু স্যার বলেন। যেহেতু প্রথম তো যার কারণে একটু আচ্ছা আচ্ছা, ইয়াটা করছিলাম আর কি স্যার। সমস্যা নাই। সরি স্যার। আমি একটু ক্যালকুলেটর থেকেই দেখে নিই, হয়তো এক্সেলটা ওপেন করলে আরো বেটার হতো আমাদের জন্য। 24,300 হয়। 24,300 হয়, ওকে। সো সবাই আমরা এগ্রিড এর সাথে, ফাইন। সো 114 মাইনাস 19, রাইট, মাইনাস 5, এটা হচ্ছে আমার নেট এনার্জি ইনটু আমার ইউনিট কত ছিল, ইফ আই এম নট রং, 270 ইনটু 270, 24,300। ইউর রাইট, ইউ গাইজ আর রাইট। সো তার মানে অগ্নি শর্মা, আপনি যদি একটু দেখেন আপনার এনআরভিটা একটু কারেক্ট করে নিয়েন যদি ভুল হয়ে থাকে, বিকজ ফার্স্ট আপনি যেটা এনআরভি দিয়েছিলেন সেটা মেবি 29,430 সামথিং সেটা ছিল। সো এনআরভি হ্যাজ টু বি, আমরা আবারও ফর্মুলাটা বলছি, এস্টিমেটেড সেলিং প্রাইস লেস কস্ট টু কমপ্লিট, মানে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট লেস এনি সেলিং কস্ট অর ডিস্ট্রিবিউশন কস্ট। তার মানে এইখান থেকে আপনি পাবেন এনআরভি। তাহলে আমরা 120 নাম্বার কোয়েশ্চেনের আনসারে দেখলাম কস্ট 21,600 and NRV was 24,300, and as cost is lower than NRV we have to consider the cost component over here, so answer is 21,600. so what you need to do, আপনি যখন এক্সামে আনসারটা করবেন, you need to just drop down over here, মানে pull down করবেন, করে আপনি যে অ্যামাউন্টটা কারেক্ট 21,600 এটা সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি এই বক্সে 21,600 দেখাবে, and that has to be the answer. 121 নাম্বার কোয়েশ্চেনটাও একটু যদি আপনারা ট্রাই করেন, মানে আমি হয়তোবা আগের কোয়েশ্চেনটা আপনাদেরকে পড়ানোর জন্য হেল্প করেছি, মানে কিভাবে পড়তে হয় অথবা কিভাবে এমফাসিসটা দিতে হয় কোন ইনফরমেশনে, এটা আপনি আপনার মতো করেও যদি একটু দেখেন, এটাও ফার্স্ট ইয়ারের একটা কোয়েশ্চেন, সেপ্টেম্বর ডিসেম্বর 2020, একটু দেখেন যে এটা আনসারটা কি হয়, হোয়াট শুড বি দ্য আনসার। কেউ আপনারা কি আনসারটা একটু কমেন্ট চ্যাট বক্সে একটু দিতে পারেন, what should be the correct answer? 14,900, 16,268, 16,200, 14,968.
ওকে, অনেকেই আনসার আমরা দিচ্ছি। হাসান জামান ভাই বলছেন 14,900, মানে অপশন এ। উম্মে সাইমা সাদিয়া বলছেন 14,900, ফারিয়া ফ্রেন্ড বলছেন 14,900। বাকিরাও একটু যদি আমাকে কনফার্ম করি। সো আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এখানে আসলে কোশ্চেনের টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। একই রিকোয়ারমেন্ট, ইন অ্যাকর্ডেন্স উইথ IS2 ইনভেন্টরি, হোয়াট ইজ দ্য কারেক্ট ভ্যালু অফ correct value of each company's inventory as at 31st December 2024. So at 31st December 2024, each company had an inventory 100 items of work in progress which had cost 14,900 to produce. So we know the cost 14,900. It is estimated that the work in progress would cost $13 per unit to complete. So $13 হচ্ছে আমার cost to complete, and then each unit would then sell for 166. So 166 হচ্ছে আমার estimated selling price, সেখান থেকে $13 আমাকে মাইনাস করতে হবে, প্লাস যদি এখানে কোনো কমিশন, ডিস্ট্রিবিউশন কস্ট অর এনি সেলিং এক্সপেন্স থাকে সেটা আমাকে বাদ দিতে হবে। ডিরেক্ট সেলিং কস্ট আর এস্টিমেটেড অ্যাট 2% অফ রেভিনিউ, তার মানে ওই 166 এর 2% হবে হচ্ছে আমার সেলিং কস্ট। তার মানে 166 এর 2% যেটা আসে মোস্ট প্রবাবলি 3.32 সামথিং, সেটা আমরা বাদ দিব। তাহলে আমার টোটাল অ্যামাউন্টটা যেটা আসে এনআরভি, ইফ আই এম নট রং, 166 selling price less cost to complete $13 less the direct selling expenses 2% on 166। এটা করার পর যেটা আসবে সেটা দিয়ে আপনি মাল্টিপ্লাই করবেন 100, সো দ্যাট শুড বি ইউর এনআরভি। কত আসছিল এটা আপনাদের এনআরভিটা? 14,968। ও ভেরি ক্লোজ, রাইট? ইউ সি 14,900 কস্ট আর এনআরভি হচ্ছে 14,968, রাইট? এখানে আপনাদের একটা ছোট জিনিস আমি বলি এসএসসি এর ক্ষেত্রে যেটা হয়, আপনি এই যে অপশন গুলো দেখছেন, আপনি অপশন গুলো স্লাইটলি যদি কনসিডারেশন ভুল করেন, তাতেও আপনার যে আনসারটা আসবে দেখবেন যে হুবহু অপশনের সাথে মিলে যায়। অনেক সময় এরকম হইতেই পারে যে আপনি এই পর্যন্ত দেখে এই 2%টা দেখেন নাই, দেখবেন আপনার যে অপশনটা আসছে সেটা এই বি অথবা সি এর সাথে মিলে যাবে এক্স্যাক্টলি। অ্যান্ড আপনার কাছে মনে হইতেই পারে যে যেহেতু মিলে গেছে ক্যালকুলেশন করার পর, সাইকোলজিক্যালি একটা মাথায় কাজ করবে, তাহলে তো আপনার আনসার ঠিকই আছে এবং এটা হইছে আপনার। সো দ্যাটস ফাইন, নো প্রবলেম উইথ দ্যাট। তো এই ট্র্যাপ গুলো একটু খেয়াল করবো, এই জন্য আমরা প্রত্যেকটা কোশ্চেন করার পর একটু ভালো করে রিভিশনটা দেওয়ার ট্রাই করবো, আর রিভিউ করার ট্রাই করবো, রিচেক করার ট্রাই করবো যে আসলে ঠিক হলো কিনা। বিকজ এগুলো কিন্তু একদম মানে ছাক্কা মার্ক যেটাকে আমরা বলি, যে হইলে আপনি 2 পাবেন, না হইলে কিন্তু 0 মার্ক। এবং এই ধরনের মার্ক থেকে মানে কোশ্চেন থেকে 2 মার্ক পাওয়া কিন্তু অনেক সিম্পল, অনেক ইজি। সো ইউ সি আপনার এনআরভি আপনি পেয়েছেন 14,968, whereas your cost given 14,900, তার মানে you cost is lower than your NRV, so the answer should be 14,900. You guys were right, and আপনাদের অনেকের আনসারে কিন্তু 14,900 আসছে অলরেডি, and you found like pointed out it very correctly, and আপনারা তাহলে অলরেডি বুঝতেই পারছেন যে কিভাবে আসলে আনসারটা আপনাকে চিন্তা করতে হবে। এরপরে যে কোয়েশ্চেন গুলো 122, ইট ইজ IS 41, ইউ সি এটাও IS 41, এটা আমরা স্কিপ করে গেলাম। এটাও IS 41 এগ্রিকালচার। 124 আমরা 125টা একটু দেখি। 120 কোশ্চেনে কি স্যার কোশ্চেনে কিভাবে উল্লেখ থাকবে IS2 বা IS 41, মানে এটা কি থাকতেও পারে, মানে আচ্ছা, এটা উল্লেখ থাকলে তো স্যার আমাদের জন্য সুবিধা হয়। অবজেক্টিভ টেস্ট কোশ্চেনে থাকে, অবজেক্টিভ থাকে, বাট এটা যে থাকেই সবসময় ব্যাপারটা অনেক সময় তাও না, বাট এগুলা সবগুলাতে আপনি দেখেন পাস্ট ইয়ার কোশ্চেন আছে, দেওয়া আছে, সো ইউ উইল অলসো গেট দ্যাট। বাট এটা এমন না যে এখানে আপনাকে মানে আপনার আলটিমেটলি মেনশন করতে হবে যে এটা আইএস কোন অনুযায়ী আপনি দিচ্ছেন, সো দ্যাটস নট আ ম্যান্ডেটরি থিং। সো মোস্ট অফ দ্য টাইম দেওয়া থাকবে, নো প্রবলেম, অবজেক্টিভ টেস্ট কোশ্চেন এটা থাকবে ইনশাআল্লাহ। 125, ইটস এ ট্রিকি কোশ্চেন। এখানে আই উড এক্সপেক্ট আপনারা একটু ট্রাই করেন, দেখেন পারেন কিনা। মানে এই টাইপের কোশ্চেনে আমরা মোস্ট অফ দ্য টাইম ভুল করি আমরা ক্যান্ডিডেটরা, মানে স্টুডেন্টরা যখন আমরা এক্সাম দেই এই বিকজ কোশ্চেন গুলো খুব
মনে হয় সবগুলাই কারেক্ট, আবার সবগুলাই ইনকারেক্ট, কিছু কারেক্ট কিছু ইনকারেক্ট, মানে ইটস আ পাজল। এন্ড এই পাজল গুলা অনেক সময় অনেক টাইম খেয়ে ফেলে, and দেখা যায় দিন শেষে আবার আনসারটাও ঠিক হয় না। এই টাইপের পাজলের ক্ষেত্রে আমি আপনাকে বলবো কয়েকটা বেসিক জিনিস একটু মাথায় রাখা এবং খুব কেয়ারফুলি পড়া, লাইনগুলো খুব কেয়ারফুলি। এরপর আর জাস্ট দুইটা কোয়েশ্চেন আছে, তাহলে আমাদের জন্য টপিক টাটা, বাই বাই। স্যার স্যার দ্বিতীয় যে প্যারাটা বা ইয়েটা দিয়েছে এখানে যে ডিসকাউন্টের বিষয়টা বলেছে, এটা কি সেলিং ডিসকাউন্ট হিসেবে কাউন্ট করবো নাকি স্যার অল আদার? সেটেলমেন্ট ডিসকাউন্ট মানে ক্যাশ ওকে, ডিসকাউন্ট। সো থ্যাংক ইউ। ক্যাশ ডিসকাউন্টটা তো আমরা বাদ দেই না, আমরা তো অলরেডি ফর্মুলা জানি এনআরবি ক্যালকুলেট করার সময়, রাইট? এবং এনআরবি ক্যালকুলেশনের সময় আমার সেলস ডিসকাউন্ট রিলেটেড কোনো কম্পোনেন্ট ছিলই না আইএস2 এর মধ্যে। জি স্যার। সো আই থিংক আপনারা ওকে, মানে এইভাবে না বলে আপনারা একটু যদি কম্বাইন অথবা মানে একদম কম্প্রিহেন্সিভ ভাবে বলেন যে সে এখানে চারটা স্টেটমেন্ট দেওয়া আছে, এ বি সি ডি। সো লাইক আপনি লিখতে পারেন এ কারেক্ট অর ইনকারেক্ট, বি কারেক্ট অর ইনকারেক্ট, সি কারেক্ট অর ইনকারেক্ট, ডি কারেক্ট অর ইনকারেক্ট। দ্যাট শুড বি দ্য আনসার, বিকজ আপনাকে সবগুলাই বলতে হবে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট। আমি আপনাদেরকে আহ কি বলে আসলে ওয়েভ করবো যদি এ নাম্বার ভুল দেন, কোনো সমস্যা নেই, কারণ এ নাম্বারে আমার একটা ইনপুট লাগবে আপনাদের এখানে, না আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ক্লারিফাই করে দিব। বাট বি সি এন্ড ডি এটা অলরেডি ইউ গাইজ অলরেডি নো, মানে জানেন আপনারা সবাই। আমি এখনো ফুল কোনো আনসার পাইছি? হ্যাঁ,
অনেকগুলো আনসার পাইছে, পারফেক্ট। ওকে, এ কারেক্ট বলতেছেন, বাকি সবগুলো ইনকারেক্ট বলতেছেন, এ কারেক্ট বলতেছেন, এ ওকে। আমি রাসেলকে পাইছি, এ ইনকারেক্ট বলছে, বাকিরা সবাই কারেক্ট বলছে। রাসেল আপনি কেন ইনকারেক্ট বললেন একটু বলেন তো, মানে রাসেলের আনসারটা হচ্ছে, রাসেল ভাই যেটা বলছে যে চারটাই ইনকারেক্ট, মানে বাকিগুলা সবাই ইনকারেক্ট বলেছেন। সো আই এগ্রি যে বি, সি এন্ড ডি ইনকারেক্টই হবে, দ্যাটস ফাইন। বাট আমাদের এখন ডিবেটটা করতে হবে আসলে এই জায়গাটায়, মানে এ বাকিরা কারেক্ট বললো, আপনি কেন কারেক্ট বললেন, দ্যাট আই নিড টু নো। স্যার, IS2 অনুযায়ী ফিক্স প্রোডাকশন ওভারহেডস বন্টন করতে হয়েছে নর্মাল ক্যাপাসিটির উপরে, হ্যাঁ, অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি লেভেলের উপরে নয়। ওকে, ওকে, তাহলে এটার মেন সমস্যাটা এখানে, এই অ্যাকচুয়াল লেভেল অফ। সো প্লিজ এটা একটু কেউ নোট ডাউন করে নিতে পারেন, অথবা এটা একটু মানে কেউ হয়তো বা পয়েন্ট আউট করে নিতে পারেন যে প্রোডাকশন ওভারহেড আমরা ইনক্লুড করি কস্ট অফ বেসিসে, সেটা হচ্ছে কোম্পানির নর্মাল লেভেল অফ অ্যাক্টিভিটি। সো এটা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট একটা নোট, একটা পয়েন্ট। সেটা আমাদের হয়তো বা কোথাও একটা জায়গায় মিস হয়ে গেছে, আর আমরা হয়তো বা নোটে গেলে ডিটেলসে পাবো। সো বাট দ্যাট ইজ আ পিওর গাইডেন্স অফ IS2। সো এটা একটু মনে রাখা যে অ্যাকচুয়াল লেভেল অফ অ্যাক্টিভিটি না, ইট হ্যাজ টু বি নর্মাল লেভেল অফ অ্যাক্টিভিটি। সো ইউ নো দ্য ডিফারেন্স, মানে নর্মাল ইটস আ অ্যাজ ইউজুয়াল কত লেভেল অফ অ্যাক্টিভিটি হবে সেটার প্রোডাকশন ওভারহেড, নট দ্য অ্যাকচুয়াল, বিকজ অ্যাকচুয়াল কত হবে দ্যাট ইজ নট দ্য কনসিডারিং পয়েন্ট ফর IS2। সো এটার কারণে এটা ইনকারেক্ট, বাকি সবকিছু কিন্তু আপনাদের ঠিক ছিল। সো এই একটা জায়গায় আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে প্রোডাকশন ওভারহেড আমরা কনসিডার করি অ্যাট কোম্পানিজ নর্মাল লেভেল অফ অ্যাক্টিভিটি, নট অ্যাকচুয়াল লেভেল অফ অ্যাক্টিভিটি। দ্যাটস দ্য প্রবলেম অর ডিফারেন্স ওভার হিয়ার। বাকিগুলা আপনাদের সবারটাই ঠিক ছিল, বিকজ আমরা জানি এনআরভি ক্যালকুলেট করার সময় আমার সেটেলমেন্ট ডিসকাউন্টের কোনো কিছু এখানে আসে না। আমরা জানি ফিফো অ্যাপকো আমার জন্য অ্যাপ্লিকেবল, বাট লিফো আমার জন্য অ্যাভেলেবল না, অ্যাকসেপ্টেবল না, দ্যাট উই নো। ইট ইজ পারমিটেড টু ভ্যালু ফিনিশড গুডস ইনভেন্টরি অ্যাট ম্যাটেরিয়াল প্লাস লেবার কস্ট অনলি উইদাউট প্রোডাকশন ওভারহেড। মাত্রই আমরা বললাম উপরে যে প্রোডাকশন ওভারহেডটা আমার কনসিডার হবে নর্মাল লেভেল অফ অ্যাক্টিভিটি, তার মানে প্রোডাকশন ওভারহেডটাও আমার আসবে অ্যাট নর্মাল লেভেল অফ অ্যাক্টিভিটি, নট অ্যাকচুয়ালি। সো দ্যাটস দ্য থিং। সো 125-এর যদি আমি আনসার বলি, রাসেল বেস পারফেক্ট, তার মানে সবগুলাই হচ্ছে আমার জন্য ইনকারেক্ট স্টেটমেন্ট থাকতেছে। সো দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং, যে অনেক সময় আমাদের চারটার জায়গায় তিনটা হইলো, একটা হইলো না, আই ওন্ট গেট এনি মার্ক। 126. So I think that we can do, we can actually, yeah, we can solve. Uh, which two of the following statements regarding Bownie's company inventory are true? মানে বৌনি কোম্পানির যে ইনভেন্টরি আছে সেটার কোন দুইটা স্টেটমেন্ট ট্রু, মানে এখানে দুইটা ইনভেন্টরি আছে। সো আপনাকে একটু বলতে হবে, মানে ফ্রেম একটা আছে আর এটা হচ্ছে পেডালস আরেকটা ইনভেন্টরি। সো ফ্রেমের ইনভেন্টরির অ্যামাউন্ট কত হবে, দ্যাট ইউ উইল ক্যালকুলেট কস্ট এবং এনআরবির মধ্যে যেটা লোয়ার, আর পেডালস এর ইনভেন্টরি ভ্যালু কত হবে কস্ট এবং এনআরবির মধ্যে যেটা লোয়ার। জাস্ট ইউ টেল মি কোন দুইটা স্টেটমেন্ট কারেক্ট। অ্যাগেন একই ফর্মুলা, একই ক্যালকুলেশন, ইউ ক্যান সলভ ইট কুইকলি। তো এটা মনে হয় না খুব বেশি সময় লাগার কথা, আপনাদের আনসারটা কুইকলি করতে পারেন।
আপনারা কি বক্সে ওকে ফ্রেম 15,000 বলছেন and pedal 58,000, রাসেল বলছেন 2 and 5, তার মানে সার্ফিন এবং রাসেলের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট অলরেডি হয়ে গেছে। 2 and 5 মুসওয়ার বলছেন, আর বাকিরা একটু একটু দেখেন, একটু আপনারা যদি এই কন্ট্রিবিউশন গুলো না করেন, পরবর্তীতে আসলে আপনাদের জন্যই এই জিনিসটা চ্যালেঞ্জ হয়ে যায়। ফ্রেম বলছেন ফর ইয়ার 15,000 and pedal বলছেন 58,000. It is similar to I think সাইফিন। Oh, I'm sorry, আমি কি সাইফিন আপনার নামটা ঠিক মতো প্রনাউন্স করতে পারছি? It is সাইফিন or সাইফিন? সাইফিন, সাইফিন মিনিং কি ভাই এটা? সাইফিন সাইফিন know? মানে যে sailor। sailor. Oh, nice, nice, nice. অনেক সুন্দর সুন্দর নাম এখানে আছে। মুসওয়াইড, সুন্দর নাম। ওকে, বাকিরা হাসান ভাই একটু অফ হয়ে গেলেন হঠাৎ করে। একটু দেখি আমরা, হয়তো বা এটা পড়ার সাথে সাথে আনসারটা চলেই আসবে, খুব বেশি ডিফিকাল্ট কোনো জিনিস না। Boni company manufactures cycling equipment. It has a number of specialized frame in inventory which cost $20,000 to manufacture. তার মানে cost হচ্ছে $20,000. These frames were manufactured following an order from a customer at an agreed selling price $30,000. এই হচ্ছে আমার ইনফরমেশন, ভালো করে খেয়াল করেন। তার মানে আমার যে ইনভেন্টরি যেটা আমি ভ্যালুয়েশন করছি, যেটার সেলিং প্রাইস হচ্ছে $30,000, যেটা প্রডিউস করতে আমার খরচ হয়েছে $20,000। ওকে, বাট আপনাদেরকে কনফিউজ করার জন্য দেখেন আরেকটা ইনফরমেশন ওরা দিয়েছে এখানে। তাহলে আমি যদি কম্পেয়ার করি বিটুইন 20,000 and 30,000, তার মানে আমার কস্ট ইজ লোয়ার দেন এনআরভি, মানে কস্ট ইজ লোয়ার দেন দ্য নেট রিয়েলাইজেবল ভ্যালু। বাট ওরা আপনাকে দেখেন একটা ট্রিকি একটা সিচুয়েশনে ফেলছে। ডিউ টু রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস দ্য কারেন্ট কস্ট, এই যে এখন যেটা দিচ্ছে সেটা কিন্তু কস্ট, নট এনআরভি অর নট এনি সেলিং প্রাইস। মানে ও বলছে যে আপনি যে ইনভেন্টরিটা এখন বাড়াবেন, মানে এখন বানাচ্ছেন, সেটা করতে আপনার খরচ হবে, মানে কস্ট হবে 15,000, যেটা আগে হইতো 20,000। তার মানে ইট ইজ নট দ্য রেলেভেন্ট ইনফরমেশন ফর ইউ গাইস, বিকজ আপনার কম্পারিজন হবে যেই ইনভেন্টরিটা আপনি সেল করে এনআরভিটা কত হবে এবং ওই ইনভেন্টরিটা প্রডিউস করতে কত টাকা খরচ হইছে, অলরেডি ইনকার্ড কস্ট যেটা, সেইটা, নট কারেন্ট কত টাকা লাগবে কস্ট। মানে কারেন্ট কত টাকা কস্ট লাগবে, এই যে 15,000, এইটার এনআরভি কত সেটা আবার আপনি কম্পেয়ার করবেন 15,000-এর সাথে, এইটার এনআরভির সাথে। এমনও হইতে পারে এনআরভিও কম হইতে পারে, মানে কমে যেতে পারে, হোনস। সো এই যে ইনফরমেশন টুকু আছে পরের টুকু যেটা, এটা আপনার জন্য রেলেভেন্ট না। মানে এই যে 15,000 কারেন্ট কস্ট যেটা আপনার তৈরি করতে লাগে, সেটা ইটস ইররিলেভেন্ট ইনফরমেশন। তার মানে এই ট্র্যাপে আমরা পড়ে যাই অনেক সময়, আপনারা অনেকেই পড়ছেন আই বিলিভ। তো এই $15,000 আপনার জন্য রেলেভেন্ট ইনফরমেশন না ফর দিস কোয়েশ্চেন, বিকজ এই $15,000 কতটুকু ইনভেন্টরি আপনি ওয়্যার হাউসে রয়ে গেছে সেটা এখনো পর্যন্ত আপনার কাছে ইনফরমেশনটা আসেই নাই। কারণ আপনার কাছে এটা জানতে চাই না, আপনার কাছে জানতে চাইছে যে ইনভেন্টরিটা আছে ওয়্যার হাউসে সেইটা বানাইতে কত টাকা লাগছে, 20,000, সেটা সেল করে কত টাকা পাবেন, 30,000। তাহলে এটার মধ্যে আমার কস্ট ইজ লোয়ার, মানে আমার ফ্রেমের জন্য কস্ট ইজ 20,000, সো ফ্রেম শুড বি ভ্যালুড এট 20,000, দ্যাট ইজ 2, মানে বি যদি আমি ধরি অপশন হিসেবে। সো আমার সেকেন্ড অপশন ইজ কারেক্ট অপশন, একটা পেলাম আমরা। Boni company has inventory 3,000 pedals, মানে ওর কিছু পেডেলও আছে, at cost of $20 per each or $20 each. These have become damaged. এই যে এই কথাটা আমাকে এখন মাথায় রাখতে হবে যে এই ইনভেন্টরি গুলো ড্যামেজ হয়ে গেছে, এন্ড এটা যদি ড্যামেজ হয়েছে, এটা আমার সেল করার জন্য রিপেয়ার করতে হবে। সো রিপেয়ার করতে আমার $5,000 লাগবে, তার মানে এটাও আমার এনআরভি থেকে মাইনাস হবে। তার মানে এখন আমি কম্পেয়ার করব, খেয়াল করেন আমার কস্ট আগে তাহলে বের করতে হবে। তাহলে কস্ট কত, 3,000 into 20, দ্যাট শুড বি ইউর কস্ট, দ্যাট ইজ $60,000 ইজ কস্ট। নাও ইউ নিড টু ক্যালকুলেট দ্য এনআরভি। তাহলে এনআরভি কিভাবে আসবে, ইউর সেলিং প্রাইস ইজ 21, তার মানে 3,000 into 21,
তাহলে 3000 ইন্টু 21 কত হয় যদি আপনি ক্যালকুলেশনটা করেন? 63,000 60 63,000. 63,000 পারফেক্ট। 63,000 ইজ ইউর এনআরভি, বাট এটা মানে সেলেবল করার জন্য এটা রিপেয়ার করতে হবে আরো 5,000, তাহলে অ্যাকচুয়ালি কত আসে আমার এনআরভি? 58,000. 58,000. Now I have to compare between cost is 60,000 but NRV is 58,000. Which value we should consider? দুটার মধ্যে কোনটা lower? NRV. NRV. So you always saw যে cost lower হয়, but এখানে কিন্তু NRV became lower. So we have to consider the NRV over here. So the correct answer should be যারা 2 and 5 দিয়েছেন, those are very very collapsing things. So thank you so much. তার মানে answer should be frame 20,000, pedal 58,000. Perfect. Thank you so much. The last question. I স্যার think. এখানে এগুলোর ক্ষেত্রে এই কোশ্চেন গুলোর ক্ষেত্রে যে ধরেন স্যার একটা আনসার হলো আরেকটা হয়নি, এক্ষেত্রে কি 0 মার্কস? Yeah, either 2 or 0. থ্যাংক ইউ স্যার। এই জন্য আমরা অনেক কেয়ারফুলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি যে আনসারটা করার পরে আবার দেখেন একবার লাগলে, ওকে? বিকজ ইন্টেলিজেন্ট পিপল কখনোই তাড়াহুড়া করে না, তাড়াহুড়া করি আমরা যারা শয়তান, মানে আমরা এদের সবসময় একটা তাড়াহুড়া থাকে। আবার দেখেন এটা কত ট্রিকি একটা এক্সামের জায়গা যে আপনি তাড়াহুড়াও করতে পারবেন না, আবার আপনাকে ওই টাইম ম্যানেজমেন্টটাও রাখতে হবে। সো দ্যাটস আ প্রফেশনাল প্র্যাকটিসের মধ্যে রাখা এই জিনিসটাকে। ওকে, 127, the last question. Let's do one thing. এই কোয়েশ্চেনটা আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিই, এন্ড এখানে একটা ছোট্ট জিনিস, মানে টেকনিক্যাল একটা জিনিস আছে। সো 127 ইজ ইউর হোমওয়ার্ক, সবগুলো তো আমরা করে দিলাম, এই কোয়েশ্চেনটা আপনাদের হোমওয়ার্ক। বাট এই জায়গাটাতে আমি একটু আপনাদের বেসিক একটা জিনিস দেখবো যে আমি আই উইল সলভ ইট নেক্সট ক্লাসে, নো প্রবলেম উইথ দ্যাট। মানে যদি কেউ না পারেন অথবা যদি কারো সমস্যা হয়, আই উইল সলভ ইট। বাট এটা আপনারা বাসায় ট্রাই করবেন উইথ আ কনসেপ্ট অফ, নতুন একটা জিনিস আপনারা এখানে একটু ট্রাই করবেন আপনাদের ব্রেনটা ইউজ করতে, দ্যাট ইজ আ কনসেপ্ট অফ মার্কআপ অ্যান্ড মার্জিন। সো আই হোপ, আই বিলিভ অনেকে আপনারা এই কনসেপ্টের সাথে ফ্যামিলিয়ার। মার্কআপ, দ্যাট ইজ আ প্রফিট অন কস্ট, যেখানে আমার কস্ট 100 হয়, তার উপরে প্রফিট অ্যাড হয়। আর মার্জিন হচ্ছে প্রফিট অন সেলস, যেখানে আমার সেলস 100 হয় and এর মধ্যে প্রফিটটা থাকে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এন্ড এখানে মার্কআপের কথা বলা আছে, তার মানে ইউর সেলিং প্রাইস ইজ 130%, লাইক 130% হবে। সো এই জিনিসটা একটু জাস্ট আমি হিন্টস দিয়ে দিলাম, বাকিগুলো আপনারা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কতটুকু ইনভেন্টরি মুভমেন্ট হয়েছে, মানে যত টাকা আপনি সেল করেছেন সেটা মাইনাস করবেন, যতটুকু ইনভেন্টরি আবার রিটার্ন আসছে সেটা আপনি আবার অ্যাড করবেন, এন্ড দেন ইউ ক্যালকুলেট দ্য ফাইনাল কারেক্টেড ইনভেন্টরি ভ্যালু, যেটা at 31st March 2006 এ আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আপনি দেখাবেন। সো দ্যাট ইজ ইউর হোমওয়ার্ক 127। ইউ ক্যান ফাইন্ড ইট ফ্রম ইউর বিপিপি এক্সাম কিট। ট্রাই টু সলভ ইট। আই এম উইথ ইউর মেন্টর, অফকোর্স। আমি নেক্সট ক্লাসে যদি আপনারা না পারেন আর কারো যদি না হয়, আই উইল ট্রাই টু সলভ ইট। বাট মাই আর্নেস্ট রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, প্লিজ অ্যাটলিস্ট আপনারা একটা ট্রাই করেন এইখানে। So that's all for today. I think আজকে আপনাদের কারো কোনো questions আর থাকবে না or নাই, যদি থাকে still I'm open for 2 minutes for any questions or any queries. Let's discuss or we can, yeah, Sefin. স্যার আমি অ্যাকচুয়ালি মিলখাতে গিয়েছিলাম বই কিনতে, তো ওরা বিপিপি আর্লিয়ার আগের বছরের ভার্সনটা দিচ্ছে। বিপিপির আসলে লেটেস্ট ভার্সনটা থাকার কথা না, মানে ওইখানে এডিশন কোন আপনি মানে কোন এডিশন পেয়েছেন, 24 আর 25? 24-25। ওকে, লেটেস্টটা এখনো আসেনি, আমি একটু চেক করি আমার কাছে সফট কপি আছে কিনা। ইফ আমি শেয়ার করেছি মেবি, তারপর আমি চেক করব। ইফ আই গেট, আই উইল শেয়ার অন হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাজ ওয়েল। বাট এটা প্রবলেম না, এটা যেটুকু টপিক আপডেট হয়েছে সেটা আমরা আপডেটেড টপিকই পড়বো। মানে আমি আপনাদেরকে এরপর আসলে কোনো টপিক চেঞ্জ হয় না এরকম ভাবে, যা সাস্টেনেবিলিটিটা আসছে নতুন করে, কারণ IFRS 18 আগে থেকেই ছিল, মানে এর আগেই ছিল। সো সবাইকে টাটা, বাই বাই, সি ইউ অন ফ্রাইডে ইনশাল্লাহ। যাদের আসা পসিবল প্লিজ ট্রাই টু কাম, আর যারা একদমই পসিবল না, ট্রাই টু জয়েন অনলাইন, বাট অ্যাটলিস্ট জয়েন করেন, আদারওয়াইজ উই ক্যান নট ফিল কনফিডেন্ট যে আপনারা ক্লাসটা মানে আসলেই
আপনাদের ভালো লাগছে কিনা, অথবা আপনারা বুঝতেছেন কিনা, দ্যাট দ্যাট আই ডোন্ট জাজ অ্যাকচুয়ালি। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, গুড নাইট।